ঘটনাটি ঘটেছে 2004 কি 5 সালের দিকে। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে আবুল কালাম। তিনি পেশায় ছিলেন একজন ভ্যানওয়ালা, কিন্তু ভ্যান চালানোর পাশাপাশি তিনি আরো একটা কাজ করতেন। সেটা হলো গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে থাকা লাশ তিনি তার ভ্যানে করে পৌঁছে দিতেন এই লাশের আত্মীয় স্বজনদের বাড়িতে। এটাতে তিনি ভালো পরিমাণের অর্থ উপার্জন করতেন। তিনি মূলত সারাদিন অল্প কিছু সময় ভ্যান চালাতেন আর লাশ টানার কাজ করতেন বেশি। লাশ বহন করার জন্য তাকে সবসময় লাশ টানা কালাম বলেই চিনত। তার বাড়ি গোপালগঞ্জ জেলার সদরের কোনো এক গ্রামে। গোপালগঞ্জ সদর আর আমাদের মোল্লাহাট উপজেলা পাশাপাশি, তাই রাস্তা ভালো হওয়ার কারণে মোল্লাহাট থেকে গোপালগঞ্জ আর গোপালগঞ্জ থেকে মোল্লাহাট যাওয়া আসা খুব অল্প সময়ই লাগতো এবং চলাচল ছিল খুবই সহজ। তখন আমাদের মোল্লাহাট নতুন ব্রিজ হয়েছে। এই কালাম 25 বছর যাবৎ লাশ টানে। দিন নাই রাত নাই, বিভিন্ন সময়ে লাশ তার বাড়িতে পৌঁছে দিতে গিয়ে কখনো তিনি বড় ধরনের কোনো ভয় ডর আসলে পাননি। টুকটাক সমস্যা যে হবে এটা তো তিনি গ্রামের মানুষ হিসাবে জানতেন, আর রাত বিরেতে লাশ বহন করলে কিছুটা সমস্যা তো হতেই পারে। তাই রাতে লাশ পরিবহনের সময় তার ভ্যানে একটা হারিকেন থাকতো। তিনি অনেক সাহসী মানুষ ছিলেন। আসলে যারা লাশ টানে বা লাশ পরিবহন করেন তাদের অনেক সাহস থাকতে হয়, তাছাড়া এই কাজ করা সম্ভব হয় না। 2004 সালের শেষে বা 2005 সালের প্রথম দিকে ঘটনাটি ঘটে এই লাশ টানা কালামের সাথে। তখন শীতের সময়, কনকনে শীত ছিল। একদিন বিকালে কালামের কাছে খবর আসে গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের কোনো এক গ্রামে যেতে হবে। লাশের সাথে কেউ নেই, লাশটা তাকে একাই বহন করে নিয়ে যেতে হবে এবং এর জন্য তাকে ভালো টাকা দেওয়া হবে। তখন কালাম ভাবে, যাই লাশটা তার বাড়িতে পৌঁছে দিয়ে আসি, এতে তো ভালো টাকাও পাওয়া যাবে। কারণ ওই সময় তার পারিবারিক কারণে টাকার অনেক প্রয়োজন ছিল। তার বাড়ির কাজ সেরে তিনি তার ভ্যান নিয়ে মাগরিবের সময় গোপালগঞ্জ সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং যাওয়ার সময় তার হারিকেনে তেল পূর্ণ করে নিয়ে যান। হাসপাতালে যেতে যেতে এশার আজান দিয়ে দেয়। তখন তিনি হসপিটালের মর্গে গিয়ে যোগাযোগ করেন। হাসপাতালের লাশের ছাড়পত্র পেয়ে লাশ ভ্যানে উঠাতে রাত প্রায় 10টা বেজে যায়। লাশের বাড়ির ঠিকানা সহ সবকিছু কালামকে বুঝিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কালাম সবকিছু বুঝে নিয়ে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের এই লাশের ঠিকানা অনুযায়ী রওনা হন। একে তো পাশাপাশি উপজেলা, আর কালাম তো ভ্যান চালায়, তাই মোল্লাহাট উপজেলার অনেক জায়গার রাস্তাঘাট কালামের পরিচিত ছিল। এই কালাম লাশটা ওঠানোর সময় লাশের মুখটা দেখতে ভুলে গিয়েছিল। লাশটা ছিল একজন পুরুষ মানুষের। লাশটা ছিল হোগলার পাটি দিয়ে মোড়ানো। লিসেনাররা হয়তো জেনে থাকবেন, আগে হাসপাতালের মর্গ থেকে লাশ বের করা হলে সেগুলো হোগলার পাটি দিয়ে মোড়ানো থাকতো। এটার কারণ আসলে আমি জানি না, তবে এখন তো লাশের এক ধরনের ব্যাগ রয়েছে, সেই ব্যাগে করে নিয়ে আসা হয়। লিসেনাররা কেউ জেনে থাকলে জানাবেন দয়া করে কেন হোগলার পাটিতে মোড়ানো হতো আগে। তো কালাম লাশটা ভ্যানে তুলে ওই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিতে দিতে রাত প্রায় 10:30 বেজে যায়। গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে মোল্লাহাট বাজার 10 কিলোমিটার, আবার মোল্লাহাট বাজার থেকে চুনখোলা বাজার 10 কিলোমিটার, আবার চুনখোলা বাজার থেকে লাশের বাড়ির ঠিকানা আনুমানিক আরো 3 কিলোমিটার। কালাম লাশটা নিয়ে রওনা হয়। গোপালগঞ্জ সদর হাসপাতাল পার হয়ে সে তার ভ্যান চালাতে থাকে। রাস্তায় 2-1টা গাড়ি এবং ভ্যান ছাড়া অত রাত্রে তেমন কোনো পশু কেউ দেখা যাচ্ছিল না। এমনিতে তো কুকুর বিড়াল দেখা যায়, এগুলোরও উপস্থিতি ছিল কম। এভাবে কিছু সময় ভ্যান চালানোর পরে গোবরা নামক একটা জায়গা আছে, সেখানে আসে কালাম, যেখানে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। ওখানে একসময় বিশাল বড় ফাঁকা মাঠ ছিল, কাশফুলে ভরে যেত ওই মাঠ। ওখানে খেলাধুলাও হতো তখন। গোবরা বাজার থেকে ঘোনাপাড়া মোড় অবধি 1.5 কিলোমিটার
এর মধ্যে রাস্তার পাশে কোনো ঘরবাড়ি ছিল না। এখন তো একটা ঘরবাড়ি হয়েছে, আগে পুরোটাই ফাঁকা ছিল। রাস্তার দুই সাইডে বড় বড় গাছ ছিল। তখন তখন ঢাকা খুলনা বর্তমান যে হাইওয়ে হয়েছে এটার কাজ চলছিল। এই কালাম গোবরা বাজার পার হওয়ার পর মনে হচ্ছিল তার ভ্যান অনেক ভারী হয়ে গেছে। ভ্যান চলতেই যাচ্ছে না, পায়ে চালানো ভ্যান ছিল তখন। সে অনেক জোরে জোরে প্যাডেল মারছে, কিন্তু ভ্যান খুব আস্তে আস্তে চলছে। মনে হচ্ছে ভ্যানের উপর বিশাল কোনো বস্তু ওঠানো হয়েছে, অথবা ভ্যান কেউ পেছন থেকে টেনে ধরে আছে। কালাম পিছনে ভ্যানে থাকা লাশের দিকে তাকায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না লাশটা ছাড়া। সব তো ঠিকঠাকই আছে। সে আবার ভ্যান চালানো শুরু করে। কিছু দূর কষ্টে সৃষ্টে যাওয়ার পর আবারও একই অবস্থা। ভ্যান সামনে আর একদমই আগাতে চাচ্ছে না। তখন কালাম বিষয়টা বুঝতে পারে যে তার সাথে যেটা হচ্ছে সেটা স্বাভাবিক কিছু না। কালাম জানে যে রাতের বেলা লাশ টানলে এমন ঘটনা ঘটতেই পারে, তাই সে বিষয়টাকে এত গুরুত্ব দেয় না। এভাবে অল্প কিছু দূর যাওয়ার পর ধপাস করে কিছু পড়ার শব্দ পায় কালাম। তখন সে পিছনে তাকায় এবং দেখে হোগলায় মরার লাশটি ভ্যানে নেই, সেটা নিচে পড়ে গিয়েছে। কালাম ভ্যান থেকে নেমে হারিকেনটা নিয়ে পড়ে থাকা লাশের কাছে যায় এবং গিয়ে দেখে লাশটার দুই হাত হোগলার পাটি ছিঁড়ে বাইরে বেরিয়ে গেছে। কালাম লাশের হাত দুইটা আবার কষ্ট করে হোগলার ভিতর ঢোকানোর চেষ্টা করতে থাকে। এক হাত ঢুকিয়ে যখন আর এক হাত ঢোকাতে যাচ্ছে, তখন দেখে একটু আগে ঢুকানো হাতটি হোগলা ছিঁড়ে অটো বের হয়ে গিয়েছে। তখন আরেক পাশেরটা হোগলার ভিতর ঢুকিয়ে যখন অন্য পাশে যায়, তখন হোগলার ভিতর ঢুকানো অন্য হাতটি আবার হোগলা ছিঁড়ে বাইরে বের হয়ে যায়। তখন কালাম বুঝতে পারে কিছু একটা সমস্যা হতে যাচ্ছে। সে তার ভ্যানে থাকা দড়ি দিয়ে লাশের হাত দুটো বেঁধে ফেলে এবং ভ্যানে ওঠানোর চেষ্টা করে যায়। কিন্তু লাশের ওজন এত হতে পারে সে কখনো কল্পনাও করেনি। 25 বছর ধরে সে তার ভ্যানে লাশ উঠায়, কিন্তু কখনো এত ভারী লাশ সে উঠায়নি। খুব চিন্তায় পড়ে যায় সে। ওদিকে রাত গভীর হতে থাকে, তাকে অনেক দূরে যেতে হবে, এটা ভেবে সে বিভিন্ন দোয়া পড়তে থাকে। একটা সময় সে আবার লাশ উঠানোর চেষ্টা করে তার ভ্যানে। তখন খেয়াল করে যে লাশটা এখন হালকা হয়ে গেছে, মানে মানুষের ওজনের মতোই মনে হচ্ছে। তখন সে লাশটাকে ভ্যানে ওঠাতে সক্ষম হয়। তখন কালাম আবার ভ্যান চালাতে শুরু করে। এভাবে চালাতে চালাতে কালাম মোল্লাহাট ব্রিজের কাছে চলে আসে। এর ভিতর কিন্তু আর তেমন কিছুই হয়নি। মোল্লাহাট ব্রিজের পাশ দিয়ে নেমে বাজারের রোড ধরে সোজা গিয়ে চুনখোলা ইউনিয়নের রোড ধরতে হবে। সে মোল্লাহাট বাজার পার হয়ে চুনখোলা রোড ধরে ভ্যান চালাতে থাকে। এভাবে 20 মিনিট চালানোর পর ঘোড়াদাইর নামক একটি গ্রামে এসে পৌঁছায়। এই ঘোড়াদাইর বাজার থেকে চুনখোলা বাজার 4 কিলোমিটারের মতো। এর ভিতর দুই একটা বাড়ি ছাড়া পুরো জায়গাটাই ফাঁকা, মানে আখের ক্ষেত, ধানের পাটের ক্ষেত রাস্তার দুই পাশ দিয়ে। কালাম কিন্তু জানে না যে চুনখোলা বাজার যাওয়ার আগে 4 কিলোমিটার রোডের পাশে কোনো বাড়িঘরই নেই। যাই হোক, তিনি ভ্যান চালাতে থাকেন। ঘোড়াদাইর পার হয়ে একটু সামনে গিয়ে ডান দিকে একটা রোড গেছে। ওই রাস্তা দিয়ে মৌপুরা নামক একটা গ্রামে যাওয়া যায়। ওখানে 3 রাস্তার একটা মোড় আছে। কালাম যখন 3 রাস্তার মোড়ে আসে, তখন সে ফিল করে তার ভ্যান অনেক ভারী হয়ে গেছে। সে অনেক চেষ্টা করে ভ্যান চালানোর, কিন্তু সে যতই চেষ্টা করছে ভ্যান সামনের দিকে একটু আগাচ্ছে না। তখন সে খেয়াল করে হোগলায় মোড়ানো থাকা লাশটা নড়ে উঠল। প্রথমে সে ভাবে হয়তো ভুল দেখছে। কয়েক সেকেন্ড পর লাশটি আবার নড়ে ওঠে। তখন কালাম বিষয়টা বুঝতে পারে যে খারাপ কিছু ঘটতে চলেছে। সে দোয়া পড়তে থাকে। তখন আবার লাশটা একদমই নড়াচড়া করে না, ঠিক আগের মতো। তখন কালাম আরো খেয়াল করে ভ্যান থেকে কিছুটা সামনে কয়েকটা কুকুর একবার রাস্তার এপাশ থেকে ওপাশে যাচ্ছে, আবার ওপাশ থেকে এপাশে আসছে, কিন্তু ভ্যানের কাছে আসছে না। এভাবে কিছু সময় দাঁড়িয়ে থাকে কালাম। কিছু সময় পর সে ভ্যান চালাতে শুরু করে। তখন আর কোনো সমস্যা হয় না। এভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে সে কান্নার শব্দ শুনতে পায়। কান্নাটা ছিল খুবই করুণ। মনে হচ্ছে মাঝ বয়সী কোনো পুরুষ খুব করুণ সুরে কাঁদছে।
যেন অনেক দিনের চাপা কষ্ট তার ভিতর জমা আছে। কালাম চারপাশে তাকায় কোন দিক থেকে কান্নার শব্দটা আসছে সেটা দেখার জন্য এবং বোঝার জন্য, কিন্তু সে আসলেই বুঝতে পারছে না যে কান্নার শব্দটা কোন দিক দিয়ে আসছে। তার কাছে মনে হয় চতুর্দিক থেকে এই কান্নার শব্দটা ভেসে আসছে। কালাম কোনো দিক না তাকিয়ে ভ্যান চালাতে থাকে আর মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে। একটা সময় সে চুনখোলা বাজারে এসে পৌঁছায়। চুনখোলা বাজার পর্যন্ত সে চিনতো, কিন্তু এখন সে কোন দিকে যাবে সে তো বুঝতে পারছিল না। তখন কালাম কি করবে, কোন দিকে যাবে বুঝছে না। আবার এত রাতে রাস্তায় কোনো মানুষেরও দেখা নাই যে সে কারো কাছে এই লাশের ঠিকানাটা জানবে। সে এদিক সেদিক তাকায়, হঠাৎ সে দেখতে পায় দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার পিঠটা কালামের দিকে মুখ করা, কিন্তু মুখটা সামনের দিকে। লোকটার গায়ে সাদা একটা ফতুয়া পরা। কালাম লোকটাকে দেখে ভ্যান নিয়ে লোকটার কাছে যায় এবং গিয়ে বলে, এই যে ভাই, শুনছেন? লোকটি কোনো কথা বলে না। কালাম লোকটিকে বারবার ডাক দেয়, কিন্তু লোকটি কোনো কথা বলে না, এমনকি ঘুরেও তাকায় না। কালাম তখন হাসপাতাল থেকে দেয়া লাশটির ঠিকানা জানতে চায় লোকের কাছে। তখন লোকটি কথা বলে ওঠে। লোকটির সামনের দিকে মুখ করেই লাশটির ঠিকানা বলে দেয় এবং কিভাবে যেতে হবে সেটাও বলে দেয়, কিন্তু কালামের দিকে তাকায় না। কালাম মনে করে সে হয়তো চোর হতে পারে, মুখ দেখালে সমস্যা, তাই সে তার মুখ দেখাতে চাচ্ছে না। তখন লোকটির দেওয়ার ঠিকানা মতো কালাম ভ্যান চালাতে থাকে। লোকটির দেওয়ার ঠিকানার কাছে চলে আসলে তখন কালাম বুঝতে পারছে না সে কোন বাড়িতে যাবে, মানে লাশটির বাড়ি কোনটা। তখন তার কাছে কোনো ঘড়িও ছিল না এবং তখন রাত কয়টা বাজে সেটাও সে বুঝতে পারছিল না। আর তখন তো এভাবে অনেকের কাছে মোবাইল ফোন ছিল না যে তার কাছে মোবাইল ফোন থাকবে, সে ওই লাশের পরিবারের কোন একটা নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করবে, এই অবস্থাও ছিল না। কালাম চিন্তা করে এভাবে দাঁড়িয়ে না থেকে পাশে এক বাড়িতে গিয়ে লোকজন ডেকে তুলে তাদের কাছ থেকে লাশের ঠিকানাটা সে জানবে। এইসব ভাবতে ভাবতে কালাম খেয়াল করে কিছুটা দূর থেকে একটা লোক হেঁটে আসছে বলে মনে হচ্ছে। তখন কালাম ভাবে এই লোকটার কাছে জানতে চাইবে লাশটার বাড়ি কোনটা। কয়েক সেকেন্ড পরে লোকটা তার কাছে চলে আসে। তখন কালাম লোকটাকে বলে, ভাই, এখানে অমুক বাড়ি কোনটা, যে বাড়িতে এই নামে একজন লোক মারা গেছে? তখন লোকটা কোনো কথা না বলে হাত দিয়ে ইশারা করে একটা বাড়ি দেখিয়ে দেয়। কালাম লোকটার মুখ খুব ভালো করে দেখেছিল। কালাম ভাবে লোকটা হয়তো বোবা, কথা বলতে পারে, তাই হাত দিয়ে ইশারা করে দেখালো। কালাম লোকটার হাত দিয়ে ইশারা করা বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে দেখে 5-6 জন লোক বসে আছে আর উঠোনে হারিকেন জ্বলছে। তখন সে লাশটা স্বজনদের কাছে লাশটা বুঝিয়ে দেয় এবং ফিরে আসার সময় কি মনে করে লাশের স্বজনদেরকে বলে, লাশটা তো এত দূর থেকে আনলাম, তার মুখটা তো দেখলাম না, মুখটা দেখতে চাই। তখন কালামকে লাশের মুখটা দেখতে দেয়া হয়। কালাম লাশের মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে এবং লাশের আশেপাশে থাকা মানুষের দিকেও কালাম তাকায়, কিন্তু কাউকে কিছু বলে না। লাশের স্বজন থেকে বিদায় নিয়ে চলে আসে এবং বাড়ির উদ্দেশ্যে ভ্যান চালাতে শুরু করে এবং ভাবতে থাকে, এটা আমি কি দেখলাম। লাশের বাড়ি খোঁজার সময় যে লোকটা হাত দিয়ে ইশারা করে লাশের বাড়ি দেখিয়েছিল, লাশটা আসলে তারই, শুরুর ব্যক্তি না, দ্বিতীয় ব্যক্তি যে বাড়িটা দেখিয়ে দিয়েছিল। কালাম ভাবতে থাকে, একটা মানুষ মরে গিয়ে কিভাবে আবার জীবিত হয়ে তার বাড়ি চিনিয়ে দিল। এটা কালাম কোনো মতেই বুঝতে পারছে না। 25 বছরের লাশ টানার জীবনে এরকমের ঘটনার সম্মুখীন কালাম হয়নি। এখন ভাবছে আর ভ্যান চালাচ্ছে, এভাবে কত সময় চালিয়েছে সে জানে না। হঠাৎ সামনে দেখে যে কিছু লাইট জ্বলছে আর সামনে দোকানপাট। তখন সে বুঝতে পারে সে যে মোটামুটি লোকজনের মধ্যে চলে এসেছে। লাশের কথা ভাবতে ভাবতে সে 13 কিলোমিটার ভ্যান চালিয়ে মোল্লাহাট বাজারে চলে এসে পড়েছে। এটা হঠাৎ করে সে ফিল করে। কিভাবে এত পথ মনের অজান্তে চলে আসলো সে নিজেই বুঝতে পারছে না। সে বুঝতে পারছে না তার সাথে কি ঘটছে। মোল্লাহাট বাজার পার হয়ে 1 কিলোমিটার সামনে গেলেই মোল্লাহাট ব্রিজ এবং এই ব্রিজের 100 মিটার আগেই মোল্লাহাটের সরকারি একটি গোডাউন রয়েছে। কালাম যখন ভ্যান চালিয়ে গোডাউনের কাছে আসে তখন তার চোখ যায় গোডাউনের গেটের দিকে।
আসল ভয়টা কালাম তখনই পেয়েছিল। এত সময় যা হয়েছে কালাম তাতে তেমন একটা ভয় পায়নি, কারণ লাশ টানতে গেলে এরকম সমস্যা টুকটাক হয়ই। কিন্তু এবার সে আসলেই মারাত্মক ভয় পায়। কালাম গোডাউনের গেটে থাকা লাইটের আলোতে দেখে একটু আগে যে লাশটি সে রেখে এসেছে, সেই লাশটি গোডাউনের গেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং কালামের দিকে তাকিয়ে রয়েছে। তার শরীর বা মুখ কোনো ধরনের বিকৃত না, মানে বিভৎস কিছু নেই। মুখটা দেখে মনে হচ্ছে তার মনে খুব চাপা কষ্ট, আর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। কালাম এটা দেখে মারাত্মক ভয় পায়। এদিক ওদিক না তাকে সোজা ভ্যান চালাতে থাকে। সে মেইন রোডে ওঠে, তার বাড়ির উদ্দেশ্যে দ্রুত ভ্যান চালাতে থাকে। অল্প কিছু সময় ফজরের আজান দেয়, তখন সে কিছুটা সাহস ফিরে পায়। সে ভ্যান চালাচ্ছে আর ভাবছে সারা রাত কি হলো, সে কি দেখলো। তারপর সে বাড়িতে পৌঁছায়, বাড়িতে গিয়ে সব ঘটনা তার বউকে খুলে বলে। ওই দিন থেকে তার অনেক জ্বর, সে অসুস্থ হয়ে পড়ে। এরপর সে লাশ টানার কাজ ছেড়ে দেয়, শুধু ভ্যান চালিয়ে সংসার চালাতো। আর রাতে সে আর কখনো ভ্যান চালায়নি। কালাম এখনো বেঁচে আছে, ভালো আছে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ওই ব্যক্তিটি যিনি মারা গিয়েছিলেন তিনি তো আর কখনো ফেরত আসবেন না, আর এটা আসলে সম্ভব নয়। আমরা জানি যে কোনো ব্যক্তি মারা গেলে কোনো জিন বা তার সাথে থাকা কারিন জিন তার রূপ ধরে ঘুরে বেড়ায়। এমন অনেক ঘটনা কিন্তু আমরা উপস্থাপন করেছি। আর এই যে লোকটি মারা গেল, সে কেন মারা গিয়েছিল এই বিষয়ে কালাম আর কিছু জানতে পারেনি। আসলে কি তার এমন কোনো মনে কষ্ট ছিল যা সে কাউকে বলে যেতে পারেনি? আসলে কি ব্যাপার ছিল, কি ছিল সে রহস্য? এই রহস্য উদ্ঘাটিত হয়নি। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনেক আগের ঘটনা তো, এটা এক্সাক্ট কত সালে হয়েছিল এটা বলা মুশকিল, তবে মুক্তিযুদ্ধের আগে বা পরের কোনো একটা সময় হতে পারে। পরে বলতে হয়তোবা সেটা 1975-76 সালের ভিতরে, আগে বলতে 60-61 সাল থেকে শুরু করে নিয়ে 70 সালের মধ্যবর্তী কোনো একটা সময় হতে পারে বলে ধারণা করা হয়। আর এটা ঠিক কোথায় ঘটেছিল এটা বলা মুশকিল, কারণ এটা ওনার বড় বোনও জানতে পারেন নাই, আর সোহেল ভাইও তো জানবেন না, এটাই স্বাভাবিক। যার কারণে স্থানটা উনি বলতে পারেন নাই, তবে অনুমান করা যায় এটা নরসিংদী জেলার আশেপাশের কোনো একটা জায়গা হবে। ওই সময় শুধু না, এখনো কিন্তু আমরা দেখি যে রাঙামাটি, খাগড়াছড়ি, এই যে পার্বত্য এলাকাগুলো রয়েছে, এছাড়া আরো অনেক জেলা রয়েছে, সেখান থেকে বাঁশ কেটে বাঁশের ভেলা তৈরি করে, লম্বা একটা ভেলা তৈরি করা হয়, বাঁশের বান্ডিলগুলো বাঁধা হয়, একটার সাথে আর একটা কানেক্টেড থাকে রেল লাইনের মতো। রেল লাইনের উপর দিয়ে যেভাবে রেলগাড়িগুলো চলে আসে, ঠিক তেমনি নদীর পানির উপর দিয়ে রেলগাড়ির মতো বাঁশের যেই বান্ডিলগুলো এভাবে একটার সাথে আর একটা কানেক্টেড থাকে, তারা বাইতে বাইতে অনেক দূর দূরান্ত থেকে বাঁশগুলো তারা বিভিন্ন বাজারে নিয়ে আসেন। তো ওনাদের ওই এলাকাতে এরকম বাঁশ সংগ্রাহক বেশ কয়েকজন ছিলেন, তারা 10 জনের একটা দল ছিল। এদের মধ্যে আপন 2 ভাইও ছিল। ওনারা দূর দূরান্তে বাঁশ সংগ্রহ করার জন্য যেতেন, আর সেই বাঁশগুলো ওনারা নদী পথে ওইভাবে নিয়ে আসতেন, বাজারে বিক্রি করতেন, যেটা এখনো কিন্তু রয়েছে প্রিয় লিসেনার্স। এখন যদিও বা সড়ক পথ অনেকটা উন্নত হয়েছে, এরপরও কিন্তু নদী পথে সেখান থেকে বাঁশ নিয়ে আসা হয়। বিশেষ করে পার্বত্য এলাকায় যে নদীগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বাঁশ আনা হয়। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলেই এই ছবি বা ভিডিওগুলো দেখতে পাবেন। ওনারা ওই সময় ওভাবেই বাঁশগুলো নিয়ে আসতেন, অনেক বাঁশ একসাথে নিয়ে আসতেন আর কি, বাইতে বাইতে নিয়ে আসতেন নদী পথে। দূর দূরান্তে যেতেন তো ধারণা করা হয় নরসিংদী জেলার আশেপাশে কোনো একটা জায়গায় ওনারা গিয়েছিলেন। এক্সাক্ট কোন জেলা এটা বলা যাচ্ছে না আর কি, বা দূরেও যেতে পারেন। ওই এলাকায় একটা বিশাল বাঁশের ঝাড় রয়েছে বা ঝোপ রয়েছে, এটা ওনারা শুনেছিলেন লোক মারফত। আর ওনারা এটাও শুনেছিলেন এটার মালিকানা ওই রকম নাই, মানে কোনো নির্দিষ্ট ব্যক্তির মালিকানায় এটা নাই। ওনারা ওখান থেকে
বাঁশ অনায়াসে কেটে নিয়ে আসতে পারেন। আর ওখানকার লোকজনও চান যে এই বাঁশের ঝাড়টা পরিষ্কার হোক, কিন্তু ওইখানে লোকজন আসলে খুব একটা যায় না, বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটেও না। তো ওনারা চিন্তা করলেন যে ভালোই তো, বিভিন্ন জায়গায় যাই, সেখানে তো বাঁশ ঝাড় থেকে বাঁশের মূল্য পরিশোধ করে আবার বাঁশ নিয়ে আসতে হয়। তো যদি ফ্রি ফ্রি বাঁশ পাওয়া যায় তাহলে তো যা বিক্রি করবো সেটাই লাভ। ওনারা 10 জনের ওই দল ওই এলাকায় চলে যান। তবে এই ধরনের জায়গাগুলোতে, যেখানে আসলে মালিকানা ওরকম খুঁজে পাওয়া যায় না, ওই এলাকার যিনি গণ্যমান্য ব্যক্তি তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা শুরু করতে হয়। ওই সময় ওই এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন তার সাথে ওনারা দেখা করেন। ওনারা বলেন যে আমরা তো এরকম বাঁশ সংগ্রহ করি, আপনাদের এলাকায় এরকম একটা বাঁশের ঝাড় রয়েছে শুনেছি, তো আমরা এখান থেকে বাঁশ সংগ্রহ করতে চাই। উনি খুব অবাক দৃষ্টিতে এই 10 জনের দিকে তাকালেন এবং বললেন যে আপনারা তো আসছেন, কিন্তু আপনারা কি বাদশার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন? ওনারা ওনার এই চেয়ারম্যানের কথা শুনে কিছুটা অবাক হন, বলেন যে হ্যাঁ খোঁজ খবর নিয়েছি, কিন্তু আপনি এইভাবে বলছেন কেন? আপনার কথার মধ্যে বা চেহারার মধ্যে একটা অস্বাভাবিকতা ফুটে উঠছে। ওই 10 জনের মধ্যে যিনি টিম মেম্বার ছিলেন আর কি, উনি বলছেন। তখন চেয়ারম্যান সাহেব বলছেন যে হ্যাঁ তা তো অবশ্যই, কেননা এই বাঁশঝাড়ে আমরা কেউই বাঁশ কাটতে যাই না। এই এলাকা কেন, আশেপাশের কোনো এলাকার লোকজন এই বাঁশঝাড়ে বাঁশ কাটতে যায় না, যার কারণে এখানে অনেক বাঁশ হয়ে গেছে। কিন্তু আপনাদের কি মনে হলো না যে আমরা কেন এখানে যাই না? কেন কেউ এখান থেকে বাঁশ কেটে আনে না? প্রয়োজনে বাঁশ কিনে আনে, কিন্তু এখান থেকে কেউ বাঁশ কাটে না। তখন ওই 10 জনের ভিতরে যিনি টিম মেম্বার ছিলেন উনি বললেন যে দেখেন চেয়ারম্যান সাহেব, আমরা তো আসলে এটা করেই খাই, আমরা চেষ্টা করি বাঁশ নিরাপদের সাথে কেটে নিয়ে আসার জন্য। এটাই আমাদের পেশা, এটা আমাদের রুজি রুটি, এটা দিয়ে আমরা আমাদের পরিবারকে আল্লাহর রহমতে চালাই। এখানে কি সমস্যা আছে একটু বলবেন? তখন ওই চেয়ারম্যান সাহেব বললেন যে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমার অনুমতি চাইছেন, আপনারা যদি বাঁশ কেটে নিয়ে যেতে পারেন তো ভালো, আমরাও চাই এই বাঁশঝাড়টা পরিষ্কার হোক, কিন্তু আমরা কেউ এটা পরিষ্কার করতে পারি না। আপনারা যদি দীর্ঘ সময় নিয়ে এখান থেকে বাঁশ কাটতে কাটতে এই বাঁশঝাড় যেটা হয়েছে এটা হালকা করে ফেলতে পারেন বা পরিষ্কার করে ফেলতে পারেন ভালো। তবে মনে রাখবেন এটা নিয়ে অনেক বদনাম রয়েছে, অনেকেই ওই বাঁশঝাড়ে গিয়ে আর ফেরত আসেনি, মারা গেছে, বা ফেরত যারা এসেছে মারাত্মক ভয় পেয়েছে, অনেক চিকিৎসা করে সুস্থ করাতে হয়েছে, কেউ কেউ পাগল হয়ে গেছে, এরকমও হয়েছে। এই কথা শোনার পর ওই টিম মেম্বার বললেন যে আমরা তো 10 জন আছি, আশা করি কোনো সমস্যা হবে না, আপনি শুধু অনুমতি দেন। চেয়ারম্যান সাহেব বললেন ঠিক আছে আপনারা যান, তবে এটার কোনো দায় দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। আপনাদের জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটার কোনো দায় দায়িত্ব আমি নেব না, এটার জন্য আপনারাই দায়ী থাকবেন। ওনারা বলেন ঠিক আছে, আপনার অনুমতি পেয়েছে এটাই যথেষ্ট, আমাদের ক্ষয়ক্ষতি তো হতেই পারে, কত জায়গায় যাই, অনেক জঙ্গলে বিষাক্ত সাপ থাকে, সাপের কামড় খেয়েও আমাদের কত সদস্য মারা গেছে, তো ক্ষয়ক্ষতির কথা চিন্তা করেই আমরা এই কাজগুলো করি, সুতরাং আপনি দোয়া করেন আমরা যেন ঠিকঠাক মতো কাজটা করতে পারি। চেয়ারম্যান সাহেব অনুমতি দেন, ওনারা সেই বাঁশঝাড়ে যান। আসলে এটা এমন বাঁশঝাড়, এত বাঁশ জন্মেছে যে সূর্যের আলো ভেতরে পড়তে চায় না, এমন একটা অবস্থা। তো ওনারা ওখানে যাওয়ার পরে প্রথম যে কাজটা যেটা করতে হয় সেটা হচ্ছে ওনারা একটা মাচাং তৈরি করেন। মাটি থেকে প্রায় 5-6 হাত উঁচুতে বা 3-4 হাত উঁচুতে একটা থাকার জায়গা তৈরি করেন। ওই জঙ্গল থেকে বাঁশ কেটে বাঁশ ফেরে ওনারা এরকম একটা মাচাং তৈরি করে ফেলেন। এই কাজে ওনারা সিদ্ধহস্ত, কয়েক ঘন্টার মধ্যে এই কাজ করে ফেলেছেন। ওনারা থাকার মতো একটা জায়গা তৈরি করেন যেন এই 10 জন ঘুমাতে পারেন। প্রথম দিন যে গিয়েছেন ওনারা 9 জন কাজ করছেন, একজন রান্নার কাজ করছেন, যেহেতু ওনাদের খাওয়া দাওয়া করতে হবে। আর এই বাঁশঝাড়ের ভেতরেই ওনারা থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
অন্য 9 জন যে এই যে মাচাং তৈরি করছেন, একজন একটু সাইডে রান্না করছেন। তো রান্না করতে করতে ওনার চোখ যায় ওনার থেকে একটু দূরে। উনি চমকে ওঠেন, আরে এটা কি? উনি দেখতে পেলেন যে অনেকটা গরিলার মতো কোনো একটা প্রাণী, এই প্রাণীটা নজর রাখছে তার দিকে, যে উনি কি করছেন এটার দিকে চোখাচোখি হয়। প্রথম দৃষ্টিতে মনে হয়েছিল এটা কোনো বন মানুষ কিনা, আবার মনে হলো যে এইটা গরিলা কিনা। এটা আসলে ঠিক গরিলাও না, কোনো জঙ্গলি মানুষও না, তবে এরকম কিছু একটা যার 2 হাত রয়েছে, 2 পা রয়েছে, অনেকটা মানুষের মতোই দেখা যায়। এই জিনিসটা এক দৃষ্টিতে যিনি রান্না করছেন তার দিকে তাকিয়ে আছে, উনিও তার দিকে তাকিয়ে আছে যে এই জিনিসটা কি রে, আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, এই ঝোপের মধ্যে এই জিনিসটা কোত্থেকে এলো। উনি কোনো কথা বলেন নাই, চুপচাপ। পরে দেখলেন যে ওই জিনিসটা কোথায় যেন চলে গেল। এরপর উনি অন্য 9 জন যারা ওই মাচাং তৈরি করছিলেন তাকে বলছেন যে এই যে আমি তো একটা জিনিস দেখলাম এরকম এরকম। তখন ওনারা বললেন যে আরে জঙ্গলের ভিতরে এই টাইপের জিনিস তুমি দেখছো, হতে পারে বানর টানর জাতীয় কিছু, ও কিছু না, আর তুমি ভুলও দেখতে পারো। এটা বলে ওনারা এড়িয়ে গেলেন। তো ওই দিনের মতো ওনারা আর কোনো কাজ করেন নাই। প্রথম দিনে মাচাং তৈরি করা সহ ওনাদের থাকার জায়গা, রান্না করার জায়গা, এই জিনিসগুলো ওনারা তৈরি করেছিলেন। দ্বিতীয় দিন থেকে ওনারা ফুল স্পিডে কাজ শুরু করে দেন। 9 জন চলে যান বাঁশ কাটতে, একজন রান্না বাড়ার কাজ করবেন, এরকমটাই আর কি সিদ্ধান্ত। এইভাবে ওনারা কাজ করেন। দ্বিতীয় দিন যখন সকালবেলা রান্নার কাজ শুরু করেছেন, ওই লোকটা দেখে ওনার থেকে কিছুটা দূরে, এবার একটা না, গতদিন তো একটা দেখেছিলেন, এবার 2টা একই রকম দেখা যায়, ওই গরিলার মতো 2টা অবয়ব। উচ্চতা ওই রকম অতটা না, তবে স্বাভাবিক মানুষ যতটুকু উঁচু লম্বা হয় ওই রকমই আর কি। এই 2টা অবয়ব এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। উনি এটা খেয়াল করে বেশ অবাক হন। ওইভাবে ভয় পান নাই, কারণ ওই সময় তো দিনের বেলা। উনি অবাক দৃষ্টিতে এটা দেখছেন। দেখার পর উনি কিছুক্ষণ তাকানোর পর দেখলেন যে ওরা চলে গেল আবার। তারা যখন কাজের ফাঁকে দুপুরবেলা খাবার খেতে এসেছেন, সকালে তো নাস্তা করেই গেছেন সবাই, দুপুরে খাবার খেতে এসেছেন ওনারা, তখন ওই লোকটা বলে যে আমি তো এরকম দেখলাম, গতকালকে একটা দেখছিলাম, এখন তো 2টা দেখলাম। এবারও ওনারা 9 জনই তার কথায় কোনো গুরুত্ব দেয় না, গতদিনের মতো বলে ধুর তুমি কি না কি দেখো এইসব। ওই দিনের মতো ঝামেলা শেষ, মানে ওই পর্যন্তই, আর কেউ কিছু দেখে নাই। রাত্রেও তারা ঘুমালো ওই মাচাঙের ভিতরে, কোনো সমস্যা নাই। রাত্রেবেলা কেউ কেউ ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে, তারাও কেউ কিছু দেখে নাই। তৃতীয় দিন ওই লোকটা রান্না করছে, এবারও রান্নার সময় সে দেখে, বিশেষ করে সকালে যখন রান্না করছে তখন তো অনেকেই কাছাকাছি ছিল, তখন দুপুরের খাবারের আয়োজন আর কি, যখন অন্যরা বাঁশ কাটার জন্য সাইডে যায়, বাঁশ কেটে কেটে জড়ো করছে, তখন উনি দেখেন যে 2টা সেম জিনিস এসেছে, দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার উনি কেন যেন খুব ভয় পান। উনি রান্না ফেলে দৌড়ে ওই যে বাঁশের যে মাচাং উঁচু করে তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে, ওইটাই উঠেছেন, ওইটাই উঠে ভিতরে গিয়ে বসেছেন, আর ওই 2টার দিকে তাকিয়ে আছেন। উনি দেখছেন যে ওই 2টা কি করে। উনি খেয়াল করলেন এই 2টা এবার পালিয়ে গেল না বা অন্য জায়গায় সরে গেল না, এই 2টা এগিয়ে আসলো। এগিয়ে এসে ওই যে উনি রান্না করছিলেন ওইখানে ওনাদের 10 জনের প্লেট রাখা ছিল, ওনাদের 10টা প্লেট ছিল। এই 2টা এসে ওই প্লেটগুলো গুনছে, কয়টা প্লেট, কিছুক্ষণ গুনে চলে গেল, হেঁটে হেঁটে আবার চলে গেল, মিলিয়ে গেল কোথায় যেন। দুপুরের দিকে যখন খাবার খেতে এসেছে তখন ওনাদেরকে এবারও বলছেন যে আমি তো এখন এরকম জিনিস দেখলাম, এবার শুধু প্লেট গুনে নিয়ে গেল। অর্থাৎ কয়েকজন আমরা আসি এইটা মনে হয় গুনলো। এই কথা শোনার পর ওনারা কেউ কেউ কিছুটা গুরুত্ব দিলেন, কেউ কেউ একদম হেসে উড়িয়ে দিলেন।
ওই রাত্রে ওনারা যখন রাতের খাবার শেষ করে ঘুমিয়েছেন, গভীর রাত, আনুমানিক কয়টা বাজে তো বলা যায় না, এরকম বাসঝাড়ের ভেতরে তো আসলে সন্ধ্যার পরেই মনে হয় যে ঘুটঘুটে অন্ধকার দেখে, যেহেতু দিনের বেলাতেই আলো কম পড়ে, সেখানে বিকেল হলেই বাসঝাড়ের ভেতরে রাত নেমে আসে। আর রাতের বেলার কথা আর কি বলবো, সারাদিন পরিশ্রম করেছেন, সন্ধ্যার পরপরই ওনারা শুয়ে পড়েছেন। রাত আনুমানিক কয়টা বাজে এটা আসলে ওনারা বলতে পারেন না, তবে খুব যে বেশি রাত ছিল এটাও বলা যাবে না। ওনাদের জন্য সেটা অনেক রাত নিঃসন্দেহে। ওনারা রাতের খাবার শেষ করে ঘুমিয়েছেন, হঠাৎ করে ওনাদের সবারই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙে বাঁশের কটমট কটমট আওয়াজে। বাঁশঝাড়ের ভেতর যখন বায়ু বা বাতাস প্রবাহিত হয়, তখন কিন্তু এই বাতাসের কারণে শুধু যে পাতার ঝিরঝির শব্দ শোনা যাবে সেরকম না। যারা বাঁশঝাড়ের ভিতরে গিয়েছেন বা পাশ থেকে শব্দ শুনেছেন তারা বুঝতে পারবেন যে বাঁশ অনেক সময় কটমট 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 আওয়াজ করে। এই আওয়াজগুলো এরকম যে কাঠঠোকরা যদি বাঁশের গায়ে সে শব্দ করতে থাকে ঠোঁট দিয়ে, যেরকম শব্দ অনেকটা ওই রকম। তো এরকম শব্দ অনেক হচ্ছে, মনে হচ্ছে বাঁশ ঝাড় ভেঙে চলে যাচ্ছে। ওনারা 10 জনই উঠে যান এবং দেখার চেষ্টা করে আসলে হচ্ছেটা কি। ওনারা যখন ওনাদের যে মাচাং ওখান থেকে বাইরে তাকান, বাইরে তাকিয়ে দেখেন যে ওই যে গরিলার মতো বেশ কয়েকটা অবয়ব ওনাদের মাচাঙের দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে এসেই মাচাঙের নিচের দিকে যেই পিলারের মতো দেওয়া হয়েছিল বাঁশ দিয়ে, এগুলোর উপর আঘাত করা শুরু করছে, মানে ওটা ভেঙে ফেলবে। আমরা শুরুতে বলেছিলাম যে এই 10 জনের মধ্যে কিন্তু আপন 2 ভাই ছিল। এই 2 ভাই কি করেছেন, ভয়ে ওইখান থেকে লাফ দিয়ে 2 জন একসাথে একদিকে দৌড়ানো শুরু করেছেন। তো ওনারা যখন দৌড়াচ্ছেন তখনই বুঝতে পারলেন যে এই অবয়বগুলো ওই মাচাঙের খুঁটি ভেঙে ফেলেছে, মাচাংটা ধপাস করে পড়েছে। ওই 8 জনই ওই মাচাং শুদ্ধ মাচাং ভেঙে নিচে পড়েছেন। এরপর তো ওনারা কি হয়েছে দেখেন নাই, ওনারা তো দৌড়াচ্ছেন 2 জনই, তো এই 2 জন একসাথে দৌড়াচ্ছেন, কিন্তু কোন দিকে যে দৌড়াচ্ছেন এটা বুঝতে পারছেন না। একটা জায়গায় এসে মনে হলো ওখানে একটা গাছ আছে, আর তখনও মনে হচ্ছিল পেছনে ওনাদের 2 জনকে কেউ ধাওয়া করছে। ওনারা দ্রুত একই গাছে উঠে পড়েন। গাছে ওঠার পর ওনারা দেখেন যে একটা অবয়ব নিচে এসে ঘোরাঘুরি করছে, ওই সেম অবয়বটা। তবে মনে হচ্ছে যে এই অবয়বটা বুঝতে পারেনি এই গাছে 2 জন আছে। ওনারা তো চুপ করে দেখছে। ওনারা যেখানে চলে এসেছে সেখানে কিন্তু অতটা ঝোপঝাড় ছিল না, বেশ অনেকটা বাইরে বের হয়ে এসেছে আর কি। তবে চাঁদের আলো মোটামুটি পড়েছে, দেখা যাচ্ছে ওই অবয়বটা নিচ দিয়ে ঘুরছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার সেই দিকটাতে চলে গেল যেই দিক থেকে ওনারা দৌড়ে এসেছেন। যখন নিশ্চিত হলেন যে অবয়বটা এখন নাই, তখন ওনারা আস্তে আস্তে নামলেন, নিয়ে বললেন যে এখন তো আমাদেরকে আবার এই বাসার ভিতরে যেতে হবে, আমাদের সাথী আর যে 8 জন আছে তাদের কি অবস্থা এটা দেখার জন্য। ওনারা মোটামুটি আন্দাজ করে করে ওই রাতেই আগানো শুরু করলেন ওই দিকটাতে। একটা পর্যায়ে ওখানে পৌঁছেও যান। পৌঁছে গিয়ে যে দৃশ্য দেখতে পান তা ওনাদের আত্মা রীতিমতো উড়িয়ে দিয়েছিল, এমন একটা অবস্থা। ওনারা দেখতে পান বাঁশের মাচাংটা তছনছ হয়ে পড়ে আছে, আর ওখানে 8 জনের 8টা মাথা ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো বডি নেই। এই দৃশ্য দেখার সাথে সাথে ওনাদের কাছে মনে হয় যে অনেকগুলো অবয়ব মনে হচ্ছে তাদের আশেপাশেই আছে, এখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এই 2 জনের উপর, 2 ভাইয়ের উপরে। ওনারা দৌড়ানো শুরু করেছেন একদিকে। ওনারা যেহেতু ওই এলাকায় ছিলেন, ধারণা ছিল যে এই বাঁশঝাড় থেকে বের হতে কতটা সময় লাগতে পারে, আবার অন্ধকার। তারপরও ওনারা 2 জন একসাথে দৌড়াচ্ছেন, 2 জন আলাদা হন নাই। দৌড়াতে দৌড়াতে একটা সময় ওনারা ওই বাঁশঝাড় থেকে বের হয়ে একটা রাস্তায় উঠতে সক্ষম হন। অনেক দূরে ঘরবাড়ি আছে, এটা চাঁদের আলোতে বোঝা যাচ্ছে। ওনারা ওই দিকটাতে দৌড়ানো শুরু করেন। তখন ওখানকার লোকদেরকে ডেকে তোলেন, বলেন যে আমরা সেই চেয়ারম্যান সাহেবের কাছে যাব, এখন রাতের বেলা পথ চিনতেছি না কোন দিকে যাব। তখন ওখানকার একজন লোক আবার চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যান। ওই রাত্রে চেয়ারম্যান সাহেবকে ডেকে তোলা হয়। চেয়ারম্যান সাহেবকে পুরো ঘটনা খুলে বলেন যে এই ঘটনা আমাদের তো একজন এরকম দেখছিল, আমাদেরকে বলছিল, আমরা তো বিশ্বাস করি নাই। তারপর তো এই রাত্রে এই ঘটনা, আমরা এরকম আমাদের 8 জন সাথী ভাইয়ের মাথা দেখে আসছে ওই জঙ্গলের ভিতরে। তখন ওই চেয়ারম্যান সাহেব বললেন যে তোমাদেরকে তো আমি আগেই সতর্ক করছিলাম,
এই জায়গাটা ভালো না, তারপরও তোমরা গেছো। আমি তো আগেই বলছিলাম যে কোনো ক্ষয়ক্ষতি হইলে আমাকে কোনো দায় দিতে পারবা না। দেখলা তো, আর একসাথে এত লোকের মৃত্যু এটা আমরাও আশা করি নাই। এরপর সকালবেলা গিয়ে ওই 8 জনের 8টা মাথা উদ্ধার করা হয়। ওই অবয়বগুলো আসলে কে ছিল, তারা আসলে কোন ধরনের এন্টিটি ছিল, এটা কেউ জানে না। সবাই ধারণা করে এখানে এমন কোনো ভয়ঙ্কর একটা জিনের গোষ্ঠী রয়েছে যারা এই বাসার বা আশেপাশে যে ঝোপ জঙ্গল রয়েছে সেখানে মানুষের উপস্থিতি একদম সহ্য করতে পারে না। ওরা দিনের আলোতে এসে ওদের উপস্থিতি জানান দিয়ে গেছে। এবার প্লেট গুনে গেছে যে ওরা কয়জন। আল্লাহর রহমতে মাত্র 2 জন ব্যক্তি এখানে জীবিত থাকতে পেরেছিলেন, যার মাধ্যম এই 2 জনের মাধ্যম দিয়েই এই পুরো ঘটনাটা সামনে চলে আসে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কতটা গা শিউরে ওঠার মতো অবস্থা। দিনের বেলাতে এরা এসেছে, প্লেট গুনে গেছে, অনুমান করছে কয়জন হতে পারে, কয়জনকে খাওয়া যেতে পারে, আরো কয়জনকে নিয়ে আসবে, সেটাই কিন্তু হয়েছে। এরা কিন্তু অদৃশ্যভাবে আসেনি, দিনের আলোতেও সরাসরি এসেছে, আবার রাতের বেলাতেও এরা একসাথে এসে আক্রমণ করেছে আর 8 জনকেই মেরে ফেলেছে। কতটা নৃশংসভাবে এই 8 জনকে হত্যা করা হয়েছে। বডি থেকে মাথা আলাদা করে ফেলেছে আর বডিটা নিয়ে গেছে। ওই বডির অস্তিত্ব আর কখনো কোথাও পাওয়া যায়নি। এই বডির ছিন্ন ভিন্ন অংশ যে পাওয়া যাবে, হাড়গোড় পাওয়া যাবে, এটাও পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা। পৃথিবীতে অনেক ধরনের রহস্যময় ঘটনা ঘটে। প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে বিভিন্ন ধরনের রহস্য দানা বেঁধেই চলেছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে কোটি কোটি রহস্য। কোনো কোনো রহস্যের জাল কখনো মানুষের সামনে উন্মোচিত হচ্ছে, আবার কখনো এই পৃথিবীর বুকেই সমাধি হয়ে যাচ্ছে সেই সব রহস্যের। কেউ কেউ রহস্যের জাল ভেদ করে আল্লাহর রহমতে বের হচ্ছে, আবার কেউ কেউ এই রহস্যের জোয়ারে বিলীন হয়ে হারিয়ে যাচ্ছে। আজকে সেই রকম এক রহস্যময় এবং অদ্ভুত ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটি আমাকে দিয়েছে আমার গ্রামের এক বড় ভাই। কথায় কথায় কিছুদিন আগে আমি আমার এক ছোট ভাইয়ের কাছে জানতে পারি আমাদের গ্রামের আজিজ ভাইয়ের শ্বশুরকে বহু বছর আগে কোনো এক অদৃশ্য শক্তি নিয়ে গেছে। সে আরো বলে যে ঘটনাটি সে বিস্তারিত জানে না, তবে তার মায়ের কাছে শুনেছে যে আজিজ ভাইয়ের শ্বশুর বহু আগে হারিয়ে গেছে, এখনো ফেরত আসেনি। ছোট ভাইয়ের মুখে এই কথা শুনে মনে মনে কিছুটা দুঃখ পাই, আবার এই ভেবে খুশি হই যে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য একটা অন্যরকম ঘটনা পেতে যাচ্ছি। ছোট ভাইয়ের মুখে এই কথা শোনার 2 দিন পর সকাল 11টার দিকে আজিজ ভাইয়ের সাথে দেখা হয়ে যায় আমার। তখন তাকে ডেকে একসাথে বসে কথা বলছিলাম। তখন তার কাছে তার শ্বশুরের সাথে ঘটনার পুরো বিবরণ জানতে চাই। তখন তিনি জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আব্বাকে কখনো দেখিনি, তার কথা শুনেছি অনেক, জানি না আর কখনো দেখবো কিনা। তখন তাকে বলি, ভাই ঘটনাটার পুরো ডিটেলসটা আমাকে খুলে বলেন। তখন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনাটি তুলে ধরেন। তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আজিজ ভাই তার শ্বশুরের গ্রামের নামটি বলতে নিষেধ করেছেন। ঘটনাটি ঘটে 1980 সালের মাঝামাঝি সময়ে। তার শ্বশুরের নাম হারুন মাওলানা। তিনি তার এলাকার একজন তাগড়া যুবক এবং উঠতি মাওলানা, মানে নতুন মাওলানা পাশ করে মাদ্রাসায় চাকরি নিয়েছেন। তিনি আমাদের পাশের গ্রামের একটি মাদ্রাসায় পড়াতেন এবং সেখানেই থাকতেন। মাদ্রাসাটির নাম বললে মোল্লাহাট থানার সবাই চিনবেন, তাই মাদ্রাসার নামটি উল্লেখ করছি না। মাদ্রাসায় চাকরি নেওয়ার কিছুদিনের মধ্যে হারুন মাওলানা এলাকার একজন ভালো মাওলানা হিসেবে পরিচিতি লাভ করেন। মানুষ হিসাবে তিনি আবার ছিলেন দাম্ভিকতায় পরিপূর্ণ একজন। কোনো কিছুতে তেমন পরোয়া করতেন না, কাউকে পাত্তা দিতেন না। তিনি একজন সাহসী মানুষ ছিলেন। রাত বিরেতে চলাফেরা, বিভিন্ন জায়গা থেকে
ফিরতে প্রায় তার রাত হতো। এক কথায় ভয়ডরহীন একজন মানুষ তিনি। 1980 সালের দিকে তার বয়স ছিল 27 কি 28 বছর। তখন তার 3টা সন্তান ছিল। তার ওয়াইফ সন্তানদের নিয়ে বাড়িতে একাই থাকতেন। আর মাদ্রাসায় শিক্ষকতার জন্য এই হারুন মৌলানা মাদ্রাসায় থাকতেন। নতুন চাকরি নিয়েছেন মাদ্রাসায়, দিনকালও ভালো কাটছিল। মাদ্রাসা এলাকার মানুষদের সাথেও তার অল্প দিনে বেশ সখ্যতা গড়ে ওঠে। এই হারুন মৌলানার 2টা ছেলে এবং 1টা মেয়ে ছিল। মেয়েটা ছিল সবার ছোট। তখন তার মেয়ের বয়স ছিল 6 মাসের মতো। হারুন মৌলানা সেই ছোট মেয়েটাই আমাদের আজিজ ভাইয়ের স্ত্রী। একদিন গভীর রাতে হারুন মৌলানা দাওয়াত খেয়ে ফিরছিলেন মাদ্রাসায়। তার সাথে তার 3-4 জন ছাত্রও ছিল। তখন গ্রামের রাস্তা ছিল মাটির রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েন। চাঁদের আলোয় হারুন মৌলানা দেখেন একটা ছোট সাপ আর একটা বিড়াল রাস্তা পার হচ্ছে, মানে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। তখন এই হারুন মৌলানা এবং তার ছাত্রদের কাছে কোনো হারিকেন বা টর্চ ছিল না। চাঁদের আলোয় হারুন মৌলানা ও তার ছাত্ররা বিষয়টি দেখছেন। সাপটি খুব ধীরে ধীরে রাস্তা পার হচ্ছিল। দেখে মনে হচ্ছিল সাপটি খুবই অসুস্থ, মানে এক কথায় নড়াচড়া করতে খুব কষ্ট হচ্ছে সাপটির। পাশে থাকা বিড়ালটি তার পা দিয়ে সাপটিকে ঠেলছে। তারপরও রাস্তা পার হতে সাপটির খুব কষ্ট হচ্ছে। সাপটির রাস্তা পার হতে দেরি দেখে হারুন মৌলানা অস্থির হয়ে যান। পাশ কাটিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি সাপটি আর বিড়ালটি রাস্তা থেকে পার না হলে যাবেন না এমন ভাব ধরে আছেন। সাপটি আর বিড়ালটি রাস্তা পার হতে দেরি করছে এটা দেখে হারুন মৌলানা পা দিয়ে মাটিতে কয়েকবার আঘাত করে বিড়াল আর সাপটিকে ভয় দেখানোর চেষ্টা করেন যাতে তারা তাড়াতাড়ি সরে যায়। কিন্তু যতবার পা দিয়ে মাটিতে আঘাত করে ততবার বিড়ালটি শো শো শব্দ করে ওঠে, মানে ভয় দেখানোর চেষ্টা করে। তখন হারুন মৌলানার সাথে থাকা ছাত্ররা বলে, হুজুর আমরা পাশ দিয়ে চলে যাই। কিন্তু হারুন মৌলানা বলে ওঠে, না, আগে দেখি বিষয়টা কি হচ্ছে। হারুন মৌলানা তখনও বুঝতে পারছেন না যে বিষয়টা স্বাভাবিক না। সাপ কেন বিড়ালকে এভাবে আদর ভালোবাসা দিয়ে মানে পাশাপাশি থাকবে, আর বিড়ালও বা কেন সাপটিকে এত ভালোবেসে আস্তে আস্তে তাকে রাস্তা পার করে নিয়ে যাবে। এই বিষয়টি হারুন মৌলানা কিন্তু ওই সময় বুঝতে পারছিলেন না। তার কেন জানি এই বিষয়টা আসলে বোঝার থেকে দেখার আগ্রহটাই বেশি জন্মায়, এবং সে দেখতে থাকে সাপ আর বিড়াল কি করে। কিছু সময় পর বিড়ালটি সাপটিকে নিয়ে রাস্তার পাশে থাকা একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। তখন হারুন মৌলানা সাপ আর বিড়ালটিকে ওখান থেকে তাড়ানোর জন্য পা দিয়ে মাটিতে কয়েকবার আঘাত করে। এবার হারুন মৌলানা সহ বাকি ছাত্ররা খেয়াল করে পা দিয়ে এবার যতবার হারুন মৌলানা মাটিতে আঘাত করেছে বিড়ালটি রাগে ক্ষোভে ততবার শো শো শব্দ করে উঠেছে। অনেক সময় বিড়াল সাপের মতো ফসফস শব্দ করতে পারে, মূলত এরকম শব্দ করছিল। এটা দেখে হারুন মৌলানা প্রচন্ড রেগে যান এবং ছাত্রদের বলে আশপাশ থেকে একটা লাঠি এনে দিতে। ছাত্রদের অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা লাঠি নিয়ে আসে। তখন একটা লাঠি হাতে নিয়ে হারুন মৌলানা সাপটির মাঝ বরাবর জোরে একটা বাড়ি মারার সাথে সাথে সাপটি ব্যথায় মোচড়াতে থাকে আর বিড়ালটি লাফিয়ে ওঠে যাতে হারুন মৌলানা সরে যায় এবং ভয় দেখানোর চেষ্টা করে হারুন মৌলানাকে। সাপটি হারুন মৌলানার দিকে তাকিয়ে শো শো শব্দ করতে থাকে। ওই দিন ছিল পূর্ণিমার রাত, সবকিছু চোখের সামনে দেখা যাচ্ছে। সাপটির রং ছিল হলুদ আর বিড়ালটির রং ছিল ধবধবে সাদা। এই অবস্থায় হারুন মৌলানা তার ছাত্রদেরকে বলেন লাঠি দিয়ে মারতে মারতে বিড়ালটি আর সাপটিকে মেরে ফেলতে। ছাত্রদের অনিচ্ছা থাকা সত্ত্বেও হুজুরের কথা শুনে এই লাঠি দিয়ে সাপটিকে আর বিড়ালটিকে বেধড়ক পেটাতে থাকে ওই ছাত্ররা। হারুন মৌলানা এবং ছাত্ররা একটা জিনিস বুঝতে পারে না যে সাপের সাথে বিড়ালের সম্পর্কটা কি। সাপকে মারলে বিড়াল দৌড়ে পালিয়ে না গিয়ে সাপের জন্য বিড়ালটিও মার খাচ্ছে। যতবার বিড়ালটি গায়ে আঘাত করা হয়েছে
একবারও বিড়ালটি শব্দ করেনি, কিন্তু যতবার সাপটির গায়ে আঘাত করা হয়েছে ততবার বিড়ালটি শব্দ করে লাফালাফি করে ছোটাছুটি করে প্রতিবাদ করছে। কিন্তু তাতেও হারুন মৌলানার মন এতটুকু গলেনি। তার মাথায় একবারের জন্য আসেনি যে সাপটি মারলে বিড়ালটি কেন রেগে যাচ্ছে। একটা সময় লাঠি দিয়ে মারতে মারতে সাপটিকে মেরে ফেলে তার ছাত্ররা। তখন বিড়ালটি খুবই করুণ সুরে আর্তনাদ করতে থাকে, কিন্তু তখনও বিড়ালটি মার খেয়েই যাচ্ছে। একটা সময় সাপের মতো বিড়ালটিও নিস্তেজ হয়ে মারা যায়। বিড়াল আর সাপটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর এই হারুন মৌলানা ও তার ছাত্ররা সাপটি আর বিড়ালটিকে ওখানে ফেলে দিয়ে মাদ্রাসার দিকে রওনা হন। আর কোনো সমস্যা ছাড়াই মাদ্রাসায় তারা পৌঁছেও যায়। এভাবে কাটে ৬-৭ দিন। কোন ধরনের আর কোনো সমস্যা হচ্ছিল না। ঝড়, ভূমিকম্প বা বড় ধরনের কোনো গজব আসার আগে মনে হয় পৃথিবী কিছু সময় শান্ত থাকে। হারুন মৌলানা কল্পনাও মনে হয় করতে পারেনি ভবিষ্যতে তার জন্য কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে, যা মানুষের কল্পনাতীত। ৬ দিনের মাথায় একদিন রাতের বেলা হারুন মৌলানা মাদ্রাসায় ঘুমিয়ে আছে। তখন সে স্বপ্নে দেখে যে একটা বিশাল মাঠে সে শুয়ে আছে। তার চারপাশে অসংখ্য মানুষ কান্নাকাটি করছে। চারপাশে যখন বারবার তাকাচ্ছিল সে, তখন আসলে সে কোথায় এটা বোঝার চেষ্টা করছিল। তখন সে দেখে একটু দূরে সেই সাপটি আর বিড়ালটি দাঁড়িয়ে আছে। যেই সাপ আর বিড়ালটিকে ৬ দিন আগে এক রাতে সে এবং তার হুকুমে তার ছাত্ররা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, আর তাদের শরীর দিয়ে রক্ত ছড়িয়েছে। এটা দেখে সে ধরফর করে ঘুম থেকে উঠে পড়ে। সকালে উঠে এই ঘটনাটি ওই রাতে যে ছাত্ররা তার সাথে সাপ এবং বিড়ালটিকে মেরেছিল তাদের সাথে শেয়ার করে। সব শুনে তার ছাত্ররা বলে, হুজুর আপনি সাবধানে থাকবেন। কিন্তু হারুন মৌলানা ছিল অতীব সাহসী এবং দাম্ভিক প্রকৃতির। তিনি এই বিষয়ে কোনো পাত্তাই দেন না, আর নেহায়েত স্বপ্ন ভেবে উড়িয়ে দেন। এই ঘটনার ৯ দিন পর কয়েকজন ছাত্র নিয়ে হারুন মৌলানা বরিশালের উদ্দেশ্যে রওনা দেন একটা বিশেষ কাজে। তখন তো রোডঘাট এত ভালো ছিল না, নদী পথেই মানুষ চলাফেরা করত এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেকটা সময় লেগে যেত। তো হারুন মৌলানা মোল্লাহাটের মধুমতি নদী থেকে লঞ্চে করে বরিশালের উদ্দেশ্যে রওনা হন এবং ১.৫ দিন পর তার গন্তব্যে পৌঁছান। সেখানে তার কাজ শেষ করেন। ফেরার দিন তার দাওয়াত ছিল এক বাড়িতে, এবং তার সাথে থাকা ছাত্রদের নিয়ে সেই বাড়িতে দাওয়াত খেয়ে তারা আবার লঞ্চে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই কয়েকদিনে তার সাথে ওই স্বপ্ন দেখা ছাড়া আর কোনো সমস্যা হয়নি। আর বিষয়টি হারুন মৌলানার মনে নেই বললেই চলে। হারুন মৌলানা ও তার ছাত্ররা যখন বরিশাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। নদীপথ দিয়ে লঞ্চ চলা শুরু করে। এভাবে ৫-৬ ঘন্টা চলার পর লঞ্চটি একটি ঘাটে এসে দাঁড়ায়। তখন হারুন মৌলানা লঞ্চের মাস্টারের কাছে গিয়ে জিজ্ঞেস করে এই ঘাটে কত সময় লঞ্চ দাঁড়াবে। তখন লঞ্চের মাস্টার বলে এখানে কিছু সময় দাঁড়াবে। তখন হারুন মৌলানা চিন্তা করে যে ছাত্রদের নিয়ে একটু ঘাটে নামি, অনেক সময় তো বসে আছি, একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। তখন হারুন মৌলানা তার ছাত্রদেরকে নিয়ে নিচে নামে এবং হাঁটাহাঁটি করতে থাকে। ঘাটটি ছিল খুবই ছোট। ঘাটে অল্প কয়েকজন মানুষ লঞ্চের অপেক্ষায় ছিল। লঞ্চ আসার সাথে সাথে তারা লঞ্চে উঠে পড়ে। ঘাটের আশেপাশে ছিল বড় বড় বাঁশ বাগান আর তাল গাছ। হাঁটাহাঁটির একটা পর্যায়ে হারুন মৌলানার প্রাকৃতিক হালকা কাজের জন্য চাপ দেয়। তখন তিনি তার ছাত্রদের বলেন, তোমরা এখানে থাকো, আমি পাশে গিয়ে একটু জরুরত সেরে আসি। তখন তিনি ঘাটের পাশে থাকা বাগানের ওদিকে যান। এদিকে ছাত্ররা অপেক্ষা করতে থাকেন হুজুরের জন্য। কিন্তু ৫ মিনিট, ১০ মিনিট, ২০ মিনিট হয়ে যায়, হুজুর আর আসে না। তখন লঞ্চের মাস্টার ছাত্রদের বলে, আপনারা লঞ্চে উঠে পড়েন, এখনই ছেড়ে দিব। তখন ছাত্ররা বলে, আমাদের হুজুর অনেক সময় হয়ে গেছে একটা জরুরত সারার জন্য এই পাশেই গেছে, কিন্তু এখনো ফেরত আসেনি। তখন লঞ্চের মাস্টার সহ ছাত্ররা মিলে টর্চ লাইট নিয়ে হুজুর যেদিকে গিয়েছিল সেদিকে খুঁজতে বের হয়। তখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে। লঞ্চ থেকে নামার সময় অন্ধকারে খোঁজার জন্য লঞ্চের মাস্টার টর্চ নিয়ে বের হয়েছিলেন।
ছাত্র আর লঞ্চের মাস্টার মিলে হারুন মাওলানাকে খুঁজতে থাকেন। তারা তাল গাছের গোড়ায় গিয়ে দেখে হারুন মাওলানা উনি যে টুপিটা পরতেন সেই টুপি পরে আছে, কিন্তু হুজুরের কোনো খবর নেই। তারা আশেপাশে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু হুজুরকে কোথাও পায় না। এদিকে রাত হয়ে যাচ্ছে। এই সময় তারা আশেপাশের মানুষজনকেও ডাকতে পারছে না খোঁজার জন্য, কারণ আশেপাশে লোকজন নাই বললেই চলে। সবাই মিলে খুব চিন্তায় পড়ে যায়। সবাই বুঝতে পারে হুজুর কোনো বিপদে পড়েছে। এদিকে অনেক দেরি হওয়ায় লঞ্চের মাস্টার বলে, এভাবে কত সময় খুঁজবো, লঞ্চে যাত্রীরা বসে আছে, আপনারা চলেন, এখনই লঞ্চ ছেড়ে দিব। হুজুর যদি কোথাও গিয়ে থাকেন তাহলে তিনি তো পরে আসতে পারবেন, লঞ্চ তো সবসময় এখানে আসে, আপনারা এত রাতে এখানে থাকার কোনো প্রয়োজন নাই, চলেন লঞ্চ ছেড়ে দিব। একরকম হতাশ আর নিরুপায় হয়ে ছাত্ররা তাদের হুজুরকে রেখে সেই পরে থাকা হুজুরের টুপিটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরদিন দুপুরে তারা মোল্লাহাট এসে পৌঁছান। ওই দিন মাদ্রাসায় এসে মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, যাকে মোহতামিম বলা হয়, এই মোহতামিম হুজুরকে ঘটনাটি খুলে বলেন। মাদ্রাসায় বিষয়টি জানাজানি হয়ে যায়। সবাই চিন্তায় পড়ে যায় যে হুজুর কোথায় গেল। সবাই চিন্তায় পড়লেও মনে মনে সবাই ভাবে হুজুর হয়তো ফিরে আসবেন, কিন্তু কেউ কল্পনাও করেনি হুজুর কি ভয়ানক পরিণতির সম্মুখীন হয়েছেন। এভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হুজুর আর আসে না। তখন হুজুরের এই বিষয়টি তার পরিবারের কাছে জানানো হয়। এদিকে হুজুরের নিখোঁজ হওয়া শুনে তার পরিবার কান্নায় ভেঙে পড়েন। হুজুরের মা বাবা খুব চিন্তিত হয়ে পড়েন, কি করবেন বিষয়টা কেউই বুঝতে পারছেন না। একদিন মাদ্রাসার সেই কয়েকজন ছাত্র মিলে মোহতামিম হুজুরকে বলেন যে কিছুদিন আগে এক রাতে দাওয়াত খেয়ে মাদ্রাসায় ফেরার সময় হারুন মাওলানা হুজুর নিজে এবং এই ছাত্রদেরকে দিয়ে এমন একটা কাজ করিয়েছেন, এবং পরে এরকম একটা স্বপ্নও হারুন মাওলানা হুজুর দেখেছেন, যেটা এই ছাত্রদেরকে বলেছেন। এই বিষয়গুলো সেই মোহতামিম হুজুরের কাছে এই ছাত্ররা বলে দেয়। তখন মূলত মোহতামিম হুজুর বুঝতে পারেন যে এই হুজুরের হারিয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়, এটার পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে। তখন এই মোহতামিম হুজুর এবং সেই রাতে হুজুরের থাকা ওই কয়েকজন ছাত্র মিলে হারুন মাওলানার বাড়িতে গিয়ে তার বাবা মা এবং তার স্ত্রী সহ পরিবারের কাছে ওই রাত্রে ঘটা ঘটনাটি এবং স্বপ্নের কথা খুলে বলেন। এটা শুনে হারুন মাওলানার পরিবার বুঝতে পারে যে হারুন মাওলানা বড় ধরনের বিপদে পড়েছে। তারা ভাবে হারুনের ছোট ছোট 3টা ছেলে মেয়ে আর তার স্ত্রীর বয়সও কম। হারুনের কিছু হয়ে গেলে এই কম বয়সী স্ত্রী এত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবেন, কি করবেন, কিভাবে বড় করবেন, কারা দেখবে এদের। তখন হারুন মাওলানার বাবা মোহতামিম হুজুরকে বলেন, হুজুর এখন কি করা যায়, হারুনকে তাড়াতাড়ি উদ্ধার করতে হবে, সে যেখানেই থাক, তাতে যা যা করতে হবে আমরা তাই করব। এসব কথা শুনে মোহতামিম হুজুর বলেন, আল্লাহর উপর ভরসা করতে হবে আর আমাদের ভালো হুজুর খুঁজতে হবে। তখন হারুন মাওলানার বাবা মা মোহতামিম হুজুরকে খুব করে রিকোয়েস্ট করে যে কোনো একটা ভালো হুজুরের সন্ধান বের করতে তাকে অনুরোধ করেন, এবং তার ছেলে কোথায় আছে, বেঁচে আছে নাকি মারা গেছে, কি হয়েছে এই বিষয়টির উদ্ঘাটন করতে পারবে এই রহস্যের এমন একজন ভালো হুজুরকে খুঁজতে হবে। এই বিষয়টি মূলত মোহতামিম হুজুরকে অনুরোধ করেন। তখন মোহতামিম হুজুর বলেন, আপনারা আল্লাহকে ডাকেন, আমি দেখি ভালো হুজুরের সন্ধান করছি। প্রিয় লিসেনার্স, আপনারা হয়তো জেনে থাকবেন গত 300-400 বছর ধরে মুঘল আমল, ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড এবং বাংলাদেশ আমলে আমাদের দক্ষিণ অঞ্চলে অনেক বড় বড় মাপের পীর, আউলিয়া এবং কামেল মানুষদের আনাগোনা ছিল। এখন বিষয়টা অনেকটা তলানিতে গিয়ে ঠেকেছে, কিন্তু একটা সময় এই দক্ষিণ অঞ্চলে অনেক আলেম ওলামারা ছিলেন যারা বড় বড় ধরনের কাজ করতেন। হুজুর খুঁজতে খুঁজতে হারিয়ে যাওয়ার পর প্রায় 10 দিন পার হয়ে যায়, আর এই সাপ আর বিড়াল মারা যায় টোটাল 12 দিন, 12 দিন হয়েছে, মোট 22 দিন পার হয়ে যায়। হারুন মাওলানার কোনো খবর নাই। একটা জলজন্ত মানুষ এভাবে চোখের সামনে হারিয়ে যাবে, এটা হারুন মাওলানার পরিবার, তার ছাত্ররা আর তার মাদ্রাসার সহকর্মীরা কিছুতেই মেনে নিতে পারছে না। আর হারুন মাওলানার যে সমস্ত পরিচিত ব্যক্তিবর্গ ছিলেন, তাদের সাথে তার সখ্যতা গড়ে উঠেছিল, এনারাও কিছুতেই মেনে নিতে পারছিলেন না। আর মাদ্রাসার প্রধান শিক্ষক বা মোহতামিম হিসাবে তারও একটা দায়িত্ব এসে পড়ে।
তার একজন শিক্ষক এভাবে হারিয়ে গেল, উনি কোনো পদক্ষেপ নেবেন না? উনিও নিজের থেকে যতদূর সম্ভব চেষ্টা করে যাচ্ছিলেন। হারুন মৌলানার হারিয়ে যাওয়ার 12 দিন পর হারুন মৌলানার মা এক রাত্রে স্বপ্নে দেখেছিলেন তিনি একটা অদ্ভুত জায়গা দিয়ে হাঁটছেন। আশেপাশে কোনো মানুষ নেই, বড় বড় গাছপালা দিয়ে ভরা। এমন গাছ, এমন জায়গায় সে আগে কখনো দেখেনি। হঠাৎ সে একটা করুণ কান্নার আওয়াজ শুনতে পায়। সে কান্নার আওয়াজ কোন দিক দিয়ে আসছে সেটা খেয়াল করতে থাকে। তখন কান্নার আওয়াজের শব্দ আস্তে আস্তে বাড়তে থাকে। তখন সে বুঝতে পারে কান্নার আওয়াজটা তার খুব পরিচিত, কিন্তু সে মনে করতে পারছে না যে আওয়াজটি কার। তখন একটা আওয়াজ ভেসে আসে, মা, আমি খুব কষ্টে আছি, আমার অনেক কষ্ট হচ্ছে, মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, ও মা আমাকে বাঁচাও। হঠাৎ হারুন মৌলানার মায়ের ঘুম ভেঙে যায়। সে তড়িঘড়ি করে উঠে অঝোরে কাঁদতে থাকে। কোন সন্তানের এই করুণ আর্তনাদ শুনলে কোনো মা কি ঠিক থাকতে পারে? তার কান্না শুনে তার স্বামী ঘুম থেকে উঠে পড়ে এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করে কি হয়েছে, এত রাতে এভাবে কাঁদছো কেন? তখন হারুন মৌলানার মা স্বপ্নের কথা তার স্বামীকে খুলে বলে, আর তার স্বামী তাকেও জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে যে আমাদেরকে চেষ্টা করতে হবে, এভাবে কান্নাকাটি করলে তো হবে না। কিন্তু পিতা হয়েও তিনিও তার কান্না তো ধরে রাখতে পারছেন না, কিভাবে সান্ত্বনা দিবেন তার স্ত্রীকে। যাই হোক, ওনারা ওই রাত্রের মতো ঘুমিয়ে গিয়েছিলেন। পরদিন ভোরে হারুন মৌলানার যেই মাদ্রাসা যেখানে তিনি পড়াতেন সেই মাদ্রাসায় এই হারুন মৌলানার বাবা আসেন এবং হারুন মৌলানার বাবা মোহতামিম সাহেবকে তার স্ত্রীর স্বপ্নের বিষয়টি খুলে বলেন। মোহতামিম সাহেব স্বপ্নের কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়েন এবং অস্থির হয়ে পড়েন। কি যে করবেন বুঝতে পারছিলেন না। ওই দিন বিকেলে এই মোহতামিম হুজুর তার এক বন্ধুর মাধ্যমে যশোরের এক বড় কামেল হুজুরের সন্ধান পান। তিনি তার বন্ধুর মাধ্যমে এটাও জানতে পারেন যে হুজুর এখন অনেক বৃদ্ধ, কিন্তু বয়সকালে এমন অলৌকিক জিনিসের সমাধান তিনি হরহামেশাই করেছেন। তিনি এক সময়ে এইসব রহস্যের সূত্র উদ্ঘাটনে অদম্য এবং পারদর্শী ছিলেন, কিন্তু এখন তিনি এসব কাজ করেন না, কারণ অনেক বয়স হয়ে গিয়েছে তো, ধকল সামলাতে পারেন না। তাই তারপরেও চেষ্টা করে দেখতে পারেন যে কোনো তথ্য বের করা যায় কিনা। তো মোহতামিম সাহেব বিষয়টি হারুন মৌলানার বাবাকে জানান। তিনি ছেলেকে ফিরে পাওয়ার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার উপক্রম। মোহতামিম হুজুর তার বন্ধুর কাছ থেকে হুজুরের ঠিকানা রেখে দেন। পরদিন সকালেই এই হারুন মৌলানার বাবা এবং মোহতামিম হুজুর রওনা হন যশোরের উদ্দেশ্যে। মোল্লাহাট ফেরিঘাট থেকে লঞ্চে করে খুলনা হয়ে সেখান থেকে যশোরের সেই হুজুরের বাড়িতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। অবশেষে তারা ঠিকানা মতো হুজুরের বাড়ি পৌঁছান। তারা হুজুরকে ডাকেন, হুজুর বের হয়ে আসেন। তারা দেখেন হুজুর 80 কি 85 বছরের একজন বৃদ্ধ, সাদা পাঞ্জাবের টুপি পরা, বয়সের ভারে কিছুটা নড়ে চড়ে হাঁটেন। তিনি এসে তাদেরকে সালাম দিলেন, তারাও সালামের উত্তর নেন। তখন হুজুর বললেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? তখন হারুন মৌলানার বাবা এবং মোহতামিম হুজুর বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি, বড় বিপদে পড়ে। তখন হুজুর বলেন, ভেতরে আসেন। তাদের ভিতরে বসতে দেয়। তখন হুজুর বলেন, কি হয়েছে খুলে বলেন আমাকে। তখন হারুন মৌলানার বাবা বলে যে আমার ছেলের নাম হারুন, সে মাদ্রাসায় পড়ায়, আমার সাথের মানুষটি ওই মাদ্রাসার বড় হুজুর। বেশ কিছুদিন আগে এক রাত্রে আমার ছেলে দাওয়াত খেয়ে মাদ্রাসা আসার সময় এমন একটা কাজ করে ফেলেছে, এবং কিভাবে তার ছেলে নিখোঁজ হয়েছে, স্বপ্নে তার স্ত্রী কি দেখেছে, পুরো বিষয়টা ওই হুজুরকে খুলে বলেন। তখন সবকিছু শুনে হুজুর বলেন, থাক আর বলতে হবে না, আসলে আপনাদের কথা শুনে আমি বুঝতে পেরেছি হারুনের সাথে খারাপ কিছু ঘটেছে এবং সে এখন আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু এই সমস্যা অত্যন্ত জটিল। আমার এখন বয়স হয়ে গেছে, আমি বয়সকালে এরকম বহু কাজ করেছি, চেষ্টা করেছি মানুষের উপকার করতে, কিন্তু এ সকল কাজে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে। আমি এখন বৃদ্ধ, সেই আগের মতো দম দিয়ে কাজ করতে পারি না, অনেক কিছু মনে রাখতে পারি না। এই কাজগুলো করতে গেলেও কিছু ধারাবাহিকতা মেনটেন করতে হয়, কিন্তু বয়সের কারণে তো অনেক কিছুই এলোমেলো হয়ে যায়, ভুলে যাই।
আপনাদের ফিরিয়ে দিতে আমার খারাপ লাগছে, কিন্তু আমার কি করার আছে বলুন? এ সকল কাজ কি এখন আমার বয়সের সাথে যায়? তখন হারুন মাওলানার বাবা অঝরে কাঁদতে থাকেন আর হুজুরকে জড়িয়ে ধরে বলেন, হুজুর, আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে কিনা, কি হয়েছে? যদি সম্ভব হয় তাকে ফিরে আনা যায় কিনা একটু দেখেন। হারুনের মা হারুনের পথ চেয়ে বসে আছে। হারুনের ছোট ছোট 3টা বাচ্চা, ওদের কি হবে? ওর স্ত্রীর কি হবে? ও ছাড়া তো আমাদের আর কেউ নেই। আল্লাহ আছেন, কিন্তু আমাদের সামনের পথে এগোনোর স্বপ্ন তো হারুন। মহতামিম হুজুরও ওই হুজুরকে অনেক বুঝান। হুজুর আসলে হারুনের পরিবারের কথা শুনে আর হারুনের বাবার অঝরে কান্না দেখে তার মন গলে যায় এবং বলেন যে আপনি কাঁদবেন না, আসলে আমার বয়স হয়ে গেছে, অনেক কিছুই তো আসলে ঠিকঠাক মতো করতে পারি না, তাও শেষবারের মতো চেষ্টা করে দেখি, আল্লাহর সাহায্য চাই, দেখি কোনো সন্ধান পাই কিনা। তবে আমি নিশ্চয়তা দিতে পারছি না যে কাজ আমি সফলতার সাথে করতে পারবো। আমার জীবনে অনেক মানুষের উপকার করেছি, কিন্তু আমার মনে হয় এই বিষয়টা আমাকে অনেক ভোগাবে। তখন হুজুর বলেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আমার বাসায় আপনারা থাকেন, দেখি আমি রাতে একা আমল করব, কোনো সন্ধান পাওয়া যায় কিনা আমি দেখব। তখন হারুন মাওলানার বাবা আর মুহতামিম সাহেব একটু হলেও আশায় বুক বাঁধেন। হয়তো ফিরে পেতেও পারেন হারুনকে, কিন্তু হতাশা কিন্তু রয়েই যায়। হুজুর তাদের থাকার জন্য একটা ঘর দেখিয়ে দেন, তারা সেখানে খেয়ে ঘুমিয়ে পড়েন। হুজুর গভীর রাতে একা একটা ঘরে আমলে বসেন। ভোরে ফজরের নামাজের সময় হুজুর হারুন মাওলানার বাবা আর মুহতামিম সাহেবকে ডেকে তোলেন এবং অবাক করা অল্প কিছু তথ্য দেন। হুজুর বলেন, আমি আমার অনুগত জিন ছাত্রদের ভিতর কয়েকজন দক্ষ জিনকে পাঠিয়েছিলাম খবর নিতে যে হারুন কোথায় আছে। তারা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু তেমন কোনো সন্ধান দিতে পারেনি। তবে তারা এটা বলেছে যে জিনেরা হারুনকে নিয়ে গেছে। বিস্তারিত তথ্য জানার জন্য তাদের সাথে আরো বেশ কিছু জিনকে আমি পাঠিয়েছি, যে কোনো মূল্যে হারুনের সন্ধান নিয়ে আসার জন্য। আপনার আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো তাড়াতাড়ি কোনো তথ্য আমরা পাবো ইনশাল্লাহ। ওই দিন সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছে। কত সময় ঘুমিয়েছিল, তখন কয়টা বাজে সেটা বলা যাচ্ছিল না, কিন্তু গভীর রাত্রে হুজুরের ডাকে হারুন মাওলানার বাবা এবং মুহতামিম হুজুরের ঘুম ভাঙে। তারা দরজা খুলে দেখেন হুজুর হাঁপাচ্ছেন এবং তার শরীর ঠকঠক করে কাঁপছে। তখন হারুন মাওলানার বাবা হুজুরকে ধরে খাটের উপর বসতে দেন এবং বলেন, হুজুর কি হয়েছে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন হুজুর বলেন, গভীর রাত্রে আমার জিনেরা এসেছিল, তারা এসে হারুন সম্পর্কে যেসব তথ্য দিয়েছে তা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। তখন হারুন মাওলানার বাবা বলেন, কি হয়েছে হুজুর বলেন। তখন হুজুর বলতে শুরু করেন, কিছুদিন আগে হারুন গভীর রাত্রে দাওয়াত শেষ করে মাদ্রাসায় ফেরার সময় একটি বিড়াল আর একটি ছোট সাপের সম্মুখীন হয়েছিল। আসলে তারা ছিল দুটো হিন্দু জিন। বিড়ালটা ছিল ভাই আর সাপটি ছিল তার ছোট এবং আদরের একমাত্র বোন। তারা আশেপাশে কোথাও দাওয়াত খেতে এসেছিল। তারা মূলত ভারতের কোনো একটা প্রদেশ থেকে এই জায়গায় এসেছিল এক আত্মীয় বাড়িতে। এরা ছিল তাদের এলাকার স্বনামধন্য একটা গোত্রের সর্দারের একমাত্র ছেলে এবং মেয়ে। দাওয়াত খেয়ে তারা বাইরে ঘুরতে বের হয় এবং জিনের মেয়েটি পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। তখন তার ভাই তাকে ধরে নিয়ে সেই আত্মীয়ের বাড়িতে ফিরছিল। এমন সময় হারুন এবং তার ছাত্ররা ওই রাস্তা দিয়ে আসে এবং তাদের মুখোমুখি হয়ে যাওয়ার কারণে তারা তাদের সুরত পরিবর্তন করতে পারেনি। আর জিনের যে মেয়েটি, যেহেতু সে পায়ে ব্যথা পেয়েছিল, তাই সে সাপের আকৃতি ধারণ করেছিল যাতে বুকের উপর ভর করে চলতে পারে। আর জিনের ছেলেটি সে বিড়ালের আকৃতি ধারণ করেছিল এবং তারা খুব আস্তে আস্তে রাস্তা পার হচ্ছিল। কিন্তু তারা হারুন মাওলানা এবং তার সাথে থাকা ছাত্রদের কিন্তু কোনো ক্ষতি করেনি। হারুন মাওলানা নিজে আঘাত করে এবং তার ছাত্রদেরকে দিয়ে নির্মম ভাবে ওই বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়েকে মেরে ফেলে। লাঠি দিয়ে যখন আঘাত করছিল সাপটিকে, তখন তার ভাই যে বিড়াল বেশে ছিল
ওই বিড়াল জিনটি বারবার লাফিয়ে উঠে শো শো শব্দ করে নিষেধ করছিল যে তার বোন পায়ে ব্যথা পেয়েছে, তাকে যেন না মারে, তাকে যেন দয়া করে। কিন্তু তাতেও এই হারুন মৌলানার মন গলেনি। মৃত্যু নিশ্চিত হওয়া অবধি বেধড়ক মারতে থাকে এই জিনের ছেলে এবং মেয়েকে। কয়েকটা বাড়ি মারার পরই সাপটি মানে মেয়ে জিনটি মারা গেলে বিড়ালটি বোনকে রেখে চলে যায়নি। তার বোনকে এভাবে রেখে সে যেতে পারেনি। সে জানে এখানে থাকলে তার মৃত্যু নিশ্চিত। তারপরেও সে বোনের প্রতি ভালোবাসা দেখিয়ে সেখান থেকে যায়নি। সেও হারুন মৌলানা তার ছাত্রদের লাঠির আঘাতে নির্মমভাবে মৃত্যুবরণ করে। তখন কাছাকাছি কোনো জিন না থাকায় বিষয়টি কারো সামনে পড়েনি। পরে জিনটির বাবা মা তাদের খুঁজতে বের হলে তখন গাছের নিচে তাদের সন্তানকে মরে পড়ে থাকতে দেখে। তার জিনের বাবা মার সাথেই মূলত তারা এসেছিল, আর দাওয়াত খেতে গিয়েছিল তারা ভাই বোন। জিনের বাবা মা তাদের আত্মীয়ের বাড়িতেই ছিল। মূলত সেই আত্মীয়ের সাথেই খুঁজতে বের হয় তাদের দেরি দেখে, তখন তারা আসতে দেরি করছিল। তাদের গায়ে রক্ত জমাট বেঁধে আছে এবং সারা শরীরে অজস্র ঠিক দাগ ছিল। এটা তার বাবা মা দেখে। এটা দেখে ওই মেয়ে জিন এবং ছেলে জিনের বাবা মা মারাত্মকভাবে রেগে যান। তারা জানতে পারেন তাদের সন্তানকে কারা মেরেছে। তারাও সুযোগের অপেক্ষায় থাকেন কখন হারুন মৌলানাকে পাবেন। তারা চাইলে হারুন মৌলানাকে যে কোনো জায়গায় হত্যা করতে পারত, কিন্তু এই বাচ্চা মেয়ে এবং ছেলে জিনের বাবা যেহেতু তার গোত্রের সর্দার ছিল, সর্দার হিসাবে যদি হুট করে কোনো মানুষকে এভাবে হত্যা করা হয়, তাহলে তার গোত্রের অন্য জিনেরাও হুট করে কোনো মানুষকে হত্যা করবে। তখন এই বিষয়টি আসলে তার গোত্রের যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাটাকে নষ্ট করবে। এই কারণে মূলত এই সর্দার জিন সে তার সন্তান হত্যার বিচার নিজের হাতে করেনি। সে চেয়েছিল যে তাদের দেশে নিয়ে গিয়ে বিচারের মাধ্যমে হারুন মৌলানাকে শাস্তি দিতে। হারুন মৌলানাকে মাটিতে গেড়ে ফেলতে পারত জিনেরা, কিন্তু সেটা তারা করেনি। তারা সুযোগ মতো হারুনকে তুলে নিয়ে গেছে। হারুনকে তুলে নিতে 1000 শক্তিশালী হিন্দু ছিল। তুলে নেওয়ার সময় যদি কোনো বাধা পড়ে তাহলে সবকিছু লন্ডভন্ড করে ফেলতো। হারুনকে তারা তাদের রাজ্য ভারতের একটা প্রদেশে নিয়ে গেছে। কোনো এক বদ্ধ ঘরে তাকে রেখে দেওয়া হয়েছে, কিন্তু তার বিচার এখনো হয়নি। তবে খুব তাড়াতাড়ি তার জিনদের সামনে তার বিচার করা হবে। এসব কথা শুনে হারুন মৌলানার বাবার মোহতামিম সাহেব যেন আকাশ থেকে পড়েন। ভয়ে তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তখন হুজুর আরো বলেন, আমার জিনেরা আয়নার মাধ্যমে আমাকে দেখিয়েছে হারুন কোথায় আছে। আমি আয়নায় দেখলাম হারুন একটা বদ্ধ ঘরে তালাবদ্ধ আছে এবং সেখানে বসে সে কান্নাকাটি করছে, কিন্তু আমি চিনি না এবং জানিও না জায়গাটা কোথায়, শুধু দেখলাম হারুনের এই অবস্থা। তখন হারুন মৌলানার বাবা বলেন, হুজুর তাহলে কি আমার ছেলেকে আমরা কখনো ফিরে পাবো না? তাকে কি মেরে ফেলা হবে? তখন হুজুর বলেন যে আমি আমার জিনদের কাছে সমাধান জানতে চেয়েছি। তারা ওখানে গিয়ে ওখানকার জিনেদের ভেতর যারা সমাজ চালায় তাদের সাথে কথা বলে কোন একটা সমাধানের পথ বের করা যায় কিনা সেটা দেখবে বলেছে। দেখি কি করা যায়। পরদিন বিকালে হুজুরের জিনেরা আরো একটা তথ্য দেয়। ভারতীয় উপমহাদেশের হিন্দু অধ্যুষিত যে এলাকা, ওখানকার যিনি প্রধান মানে রাজা, তার কাছের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে আগামী অমাবস্যাতে হারুন মৌলানার বিচার বসবে। সেখানে ভারতীয় উপমহাদেশের হিন্দু অধ্যুষিত এলাকার যিনি রাজা তিনি উপস্থিত থাকবেন এবং তিনি সব শুনে রায় দেবেন। তার রায়টা মানতে সবাই বাধ্য থাকবে। হারুন মৌলানার বিচারের আগেই কিন্তু এই ব্যাপারটা সমাধান যদি করা যায় তাহলে ভালো হয়। হারুন মৌলানার বিচার আগেই হতো, কিন্তু এই যে আজা জিন সে অসুস্থ থাকার কারণে বিষয়টা পিছিয়ে যায় এবং সামনের অমাবস্যার রাত্রে বিচার ধার্য করা হয়েছে। আর রাজা তার রাজ্যের স্বনামধন্য জিনদের কে নিয়ে এই বিচার কার্য পরিচালনা করবেন। আর মূলত তার রাজ্যের একটা গোত্রের সর্দারের এই
সন্তান, একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ের নির্মম হত্যায় তিনি নিজেও ব্যথিত, এই তথ্য জিনেরা এসে বলে। এবং জিনেরা এটাও বলে যে তিনি তাদের আইনে যে শাস্তি এসে সেই শাস্তি তাকে দেবেন। তখন হুজুর তার জিনদেরকে বলেন, রাজার কাছে গিয়ে আমার সালাম জানাও এবং বলো যে আমি তার সাথে দেখা করতে চাই, এবং সেটা খুব তাড়াতাড়ি এবং এই বিচারের আগেই। তখন তার জিনেরা তার বার্তা নিয়ে সেই হিন্দু জিনদের রাজার কাছে যান এবং তাকে অনুরোধ করেন তার সাথে দেখা করার জন্য। জিনেরা ওই রাজাকে এটাও বলেন যে হারুন মৌলানার বাবা এই হুজুরের দায়িত্ব নিয়েছেন হারুনকে উদ্ধার করার জন্য। জিনেদের রাজা প্রথমে রাজি না হলেও একটা সময় রাজি হন এবং বলে, আচ্ছা ঠিক আছে, আজ রাত্রে আমি তার বাড়িতে যাব, গভীর রাত্রে তিনি যেন আমার জন্য অপেক্ষা করেন, আর এই কথা উনি ছাড়া আর কাউকে যেন উনি না জানান। জিনেরা এসে এই কথা হুজুরকে জানান। তখন হুজুর এই সকল কথা হারুন মৌলানা এবং মোহতাম সাহেবকে শুরুতে বলেননি, তবে এতটুকু বলেছিলেন যে হারুন মৌলানাকে উদ্ধার করার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে হারুন মৌলানার বাবা এবং মোহতামিম হুজুর চিন্তিত হয়ে পড়ে যে কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে, এটা নিয়ে তারা প্রচন্ড রকমের পেরেশানিতে পড়ে যান। এসবের শেষই বা কোথায়? ওদিকে হুজুর রাতের বেলা অপেক্ষা করতে থাকেন। হারুন মৌলানার বাবা ও মোহতামিম সাহেব তারা তো ঘুমাননি, যে কি হয়, মানে টেনশনে তারা ঘুমাতে পারছিলেন না, কারণ দিন যত যাচ্ছে পেরেশানি তত বাড়ছে। এদিকে গভীর রাত্রে হুজুর ঘোড়া দৌড়ের শব্দ শুনতে পান, মনে হচ্ছে হাজার হাজার ঘোড়া দৌড়ে তার বাড়ির দিকে আসছে। তখন হুজুরের জিনেরা হুজুরকে জানান যে হুজুর আপনি বাইরে বের হয়ে আসেন, রাজা আসছেন। হুজুর তখন বাইরে বের হয়ে আসেন। হুজুর এসে দেখেন তার উঠোনে শুধু ঘোড়া আর ঘোড়া, সব সাদা সাদা ঘোড়া, কিছু কালো ঘোড়াও রয়েছে। যতদূর চোখ যাচ্ছে শুধু ঘোড়াই দেখতে পাচ্ছেন তিনি। হঠাৎ ঘোড়াগুলো মাঝখান থেকে সাইড হয়ে যায়, মানে মাঝখানে পথ সৃষ্টি হয়ে যায়, বোঝা যাচ্ছিল কিছু একটা সামনে আসছে। পেছন থেকে বিশাল একটা সাপ ফনা তুলে মুহূর্তের মধ্যে হুজুরের সামনে চলে আসে। হঠাৎ করে এরকম ভয়ানক আকৃতির একটা সাপ দেখে হুজুর ভয় পান। হুজুরের পিছনে তার জিনেরা উপস্থিত। জিনেরা হুজুরকে সাহস দিয়ে বলেন যে হুজুর ভয়ের কিছু নাই, উনি কোনো ক্ষতি করবেন না আপনার। পিছনে হুজুরের জিন ছাত্ররা তো আছে, আর সামনে ওই হিন্দু জিন রাজা এবং তার সৈন্যবাহিনী নিয়ে হুজুরের সামনে উপস্থিত। পরিস্থিতি কেমন হতে পারে একবার ভাবলেই আমরা বুঝতে পারবো প্রিয় লিসেনার্স। থমথমে অবস্থা, শুনশান নীরবতা। সব নীরবতা ভেঙে হিন্দু জিনের রাজা ওই সাপের শুরুতেই বলে ওঠে, হুজুর আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন, আমি নিজেই আপনার খোঁজ খবর নিয়ে আপনার কাছে হাজির হয়ে গেছি। আপনি সম্মানী মানুষ, তাই আপনার সম্মানটা আমি রেখেছি। আশা করি আপনি কোনো ঝামেলা করবেন না। আপনি আর যাই বলেন হারুনকে বাঁচানোর কোনো কথা বলবেন না। ও যেটা কাজ করেছে সেটা সুস্পষ্ট হত্যা, এটা কোনো ভুল না, ভুল করে সে কোনো কাজ করেনি। আর হত্যার যে শাস্তি সেটা তো সে পাবেই। বাকি ছাত্ররা যারা আঘাত করেছিল ওদের কোনো দোষ ছিল না। হারুন তাদেরকে মারতে বাধ্য করেছিল, তাদের অনিচ্ছা থাকার পরও তারা কাজটি করতে বাধ্য হয়। আর ওরা যেহেতু অল্প বয়স্ক আর ইচ্ছে করে করেনি, তাই ওদেরকে মাফ করে দিয়েছি। আগামী অমাবস্যার রাত্রে তার বিচার কার্য পরিচালনা করা হবে। তখন হুজুর বলেন, বিচারটা কি আমাদের সামনে করা যায় না? হারুন তো বুঝতে পারেনি যে ওটা জিন ছিল, বুঝলে কি সে এটা করতো? নিশ্চয়ই করতো না। তার বাবা মা তার জন্য সারাদিন কাঁদে, তার 3টা সন্তান। হারুনের কিছু হলে তার সন্তানের কি হবে? তখন জিনের রাজা বলে, হারুনেরও তো সন্তান আছে তাই না, কিন্তু আমার জাত ভাইয়েরও তো 2টা সন্তান ছিল। হারুন নির্মম ভাবে তাদের হত্যা করে। যখন কোন জিনেরা আপনাদের সন্তানকে হত্যা করে তখন আপনারা তো ঠিকই সেই জিনদেরকে হাজির করে তাদেরকে কষ্ট দেন, বোতলে বন্দি করেন, নদীতে সাগরে ফেলে দেন, মাটিতে পুঁতে ফেলেন, এমনকি তাদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করেন না। তাহলে আপনাদের সন্তানদের হত্যা করলে বিচার আছে, আমাদের সন্তানদের হত্যা করলে কোনো বিচার নাই? আমাদের সন্তানদেরকে হত্যা করলে আমরা যদি বিচার করি, এটা কি কোনো অন্যায়? এই কথা শুনে হুজুর
একদম চুপ হয়ে যান, কি উত্তর দেবেন আসলে এই কথার। আর ওই হিন্দু রাজা এটাও বলেন যে অন্যায়ের শাস্তি তো আপনাদের ধর্মেই বলা হয়েছে। কি হুজুর, বলা নাই যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার শাস্তি কি হবে? আপনাদের ধর্মেও যেমন রয়েছে আমাদের ধর্মেও রয়েছে। আমরা হিন্দু ধর্ম অনুসরণ করি, আপনারা ইসলাম ধর্ম অনুসরণ করেন, কিন্তু ধর্মের মূল বিধান কিন্তু আমরাও মেনে চলি। আর আমরা যদি খারাপ হতাম তাহলে আরো ভয়ানক কিছু হতে পারত এই হারুন মাওলানার পরিবারের সাথে, কিন্তু এটা কিন্তু হয়নি। আমরা ভালো, তাই এটা আমরা করিনি। আর আপনাকে বলছি, হারুনের আশা ছেড়ে দিন, আমাদের আইন মেনেই ওর শাস্তি হবে, কেউ ওকে রক্ষা করতে পারবে না সৃষ্টিকর্তা ছাড়া। তখন হুজুর বলেন, বিচার কার্য কি আমার উপস্থিতিতে করা যায় না? তখন কিছু সময় চুপ থাকার পর ওই সাপের স্রোতে আসা জিনের রাজা বলে ওঠেন, আমাদের বিচারের সময় আমাদের জাতি মানে জিন জাতি ছাড়া কেউ উপস্থিত থাকতে পারে না। তবুও আপনি যখন বলছেন আপনাকে আমি বিচারের সময় থাকার অনুমতি দিলাম, তবে একটা বিষয় মনে রাখবেন, আপনি সম্মানিত মানুষ, আশা করি আমরা যেভাবে আপনাকে সম্মান করলাম আপনি আপনার সম্মান বজায় রাখবেন। আপনি বা কোনো মানুষ যদি হারুনকে উদ্ধারের বিষয়ে আমাদের সাথে ন্যূনতম কোনো ঝামেলা করে তার বংশ কিভাবে নির্বংশ করতে হয় তা কিন্তু আমাদের ভালো করে জানা আছে। তখন জিনের রাজা হুজুরের অনুগত জিনদেরকে বলেন যে সামনের অমাবস্যার দিন হুজুরকে তোমরা নিয়ে আসবা, আর এখানে যারা উপস্থিত আছে আমার যারা সভাসদ তারাও বিষয়টা অবগত থাকলো, তারাও আমার সেনাবাহিনীর সদস্যদেরকে বলে দেবে যে তোমরা হুজুরকে নিয়ে আসলে তারা যেন সসম্মানে আমার কাছে নিয়ে আসে। তো এখন আমরা আসি, এই বলে সাপটি আস্তে করে আকাশের দিকে উঠে যেতে থাকে। একটা সময় মিলিয়ে যায়, উঠানো থাকা ঘোড়াগুলো দৌড়াতে দৌড়াতে হুজুরের সামনে মিলিয়ে যায়। এই সব কিছু এই হারুন মাওলানা আর এই যে হারুন মাওলানার বাবা এবং মোহতামিম হুজুর কিন্তু জানালার ফাঁকা দিয়ে দেখছিলেন। কারণ হলো এই জিনের রাজা যখন আসে এবং ঘোড়ার শব্দ যেটা হয় এটা ওনারা খুব মৃদুভাবে শুনেছিলেন। মূলত কৌতূহল হয়েই ওনারা এটা দেখেছিলেন, কিন্তু কি কথা যে হয়েছে এটা আসলে ওইভাবে ভালো করে বুঝতে পারেনি। তবে এগুলো দেখে তাও তো ভয় কাঁপতে থাকে। পরদিন সকালে হুজুর হারুন মাওলানার বাবা আর মোহতামিম হুজুরকে ডেকে বলেন, আগামী শুক্রবার অমাবস্যা, আমি সেখানে যাব, দেখি বিচারে কি হয়, আপনারা এখন চলে যান। তখন এই হারুন মাওলানার বাবা এবং মোহতামিম হুজুর বলেন যে হ্যাঁ, রাত্রে তারাও দেখেছেন তার সাথে কথা বলা, মানে ওই হিন্দু জিনের রাজার সাথে কথা বলা। তখন হুজুর বলেন, আপনারা দেখেছেন, তবে দেখে কাজটা যদিও ভালো করেননি, কিন্তু তারপরেও বাড়িতে ফেরত যান, আল্লাহ আল্লাহ করেন, দেখি কোনো সমস্যার সমাধান হয় কিনা। এরপর হারুন মাওলানার বাবা এবং মোহতামিম হুজুর মোল্লাহাট চলে আসেন। পরের শনিবার হারুন মাওলানার বাবা আর মোহতামিম সাহেব যশোর সেই বাড়িতে যান, মানে সেই হুজুরের বাড়িতে যান। শুক্রবার অমাবস্যার রাত ছিল, কি বিচার হলো, কি অবস্থা হলো সেটা তো জানার খুব আগ্রহ তাদের। স্বাভাবিক, কি হলো হারুন মাওলানার এটা তো জানতেই হবে। যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, দেখেন হুজুর নামাজ পড়ে বসে আছেন। আর তাদের দেখে হুজুর বলে ওঠেন, পারলাম না, আমাকে ক্ষমা করবেন। তখন হারুন মাওলানার বাবা অনেক কান্নাকাটি করেন। পরে হুজুর তাকে সান্ত্বনা দিয়ে অমাবস্যার রাত্রে বিচারের সময় কি হয়েছিল সেই ঘটনাটি খুলে বলেন। হুজুর বলেন, অমাবস্যার রাত্রে আমার জিনেরা আমাকে নিতে আসে, তারা আমাকে বলে তাদের কাঁধে হাত দিয়ে চোখ বন্ধ করতে। কয়েক সেকেন্ড পরে বলে হুজুর চোখ খোলেন। আমি চোখ খুলে দেখি এ এক অন্য জগৎ, বিশাল বিশাল সাইজের মানুষজন, আশেপাশে হাজার হাজার বিশাল দেহি জিনেরা দাঁড়িয়ে আছে, কেউ ধুতি পরা, কেউ আলখেল্লা পরা। মূলত ওটা হিন্দু অধ্যুষিত এলাকা, ওখানে মুসলিম জিনেরাও রয়েছে, কিন্তু ওদের রাজা হিন্দু জিন, ওখানে সবাই মিলেমিশে থাকে। বিভিন্ন জন বিভিন্ন ধরনের জামা কাপড় পরে আছে। দেখলাম সেখানে সাধুও রয়েছে, পণ্ডিতও রয়েছে, আবার মুসলিম মনীষীরাও রয়েছেন যারা জিন মনীষী এরকম। ওখানে সবাই খুব ভালো মতোই বসবাস করছেন। হিন্দুদের যত রকমের জাত রয়েছে সব ধরনের জাতের জিনেরাই সেখানে উপস্থিত রয়েছে। আমাকে একটা চেয়ার দেওয়া হলো। সেখানে বিশাল বড় এক মাঠের মাঝখানে বিচার বসেছে।
সেখানে দেখি বিশাল এক চেয়ার। সবাইকে দেখে মনে হয় সবাই কারো জন্য অপেক্ষা করছে। এদিক ওদিক তাকাচ্ছি, বিশাল বিশাল দেহি জিনগুলো আমাকে দেখছে। আমাকে নিয়ে তারা কি যেন বলা বলি করছে, তবে আমি তাদের ভাষা বুঝতে পারছি না। কিছু সময় পরে বিশাল দেহের অধিকারী এক বৃদ্ধ লোক এসে উপস্থিত হলো। তার সাথে বিশাল বিশাল দেহের অনেকগুলো জিন রয়েছে। আমি তাকে দেখেই বুঝতে পারলাম যে সেদিন রাত্রে সাপের বেশে যে এসেছিল ইনি সেই জিন। সে এসে চেয়ারে বসলো এবং আমাকে বলল, হুজুর আপনি এসেছেন, স্বাগতম আমাদের জগতে। আমি মাথা নাড়িয়ে তার স্বাগত জবাব নিলাম। তখন তিনি নির্দেশ দিলেন, হারুনকে নিয়ে আসো। হারুনকে আনা হলো। হারুন আমাকে দেখে কাঁদছিল। তখন জিনের রাজা বললেন, হুজুর হারুনের সাথে কি আপনি কোনো কথা বলতে চান? আমি বললাম, জি, কিছু কথা বলতে চাই। তখন আমি বললাম, হারুন কেমন আছো? আমি একজন মানুষ, আমি জিন নই, আমার নাম অমুক। তোমার বাবা আমার কাছে তোমাকে উদ্ধারের জন্য এসেছে, কিন্তু তুমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছ, এই জন্য আজকে তোমার বিচার বসেছে। জিনের রাজার অনুমতিতে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। হারুন কোনো কথা বলল না, শুধু কাঁদে। শুরু হয় বিচার কার্য। ওই বিশাল মাঠে উপস্থিত থাকা জিনগুলো বলতে থাকে, হারুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, কারণ হারুন ইচ্ছাকৃতভাবে দাম্ভিকতার সাথে আমাদের জাতির দুজনকে নির্মমভাবে হত্যা করেছে। এটা কোনো ভুল না, এটা ইচ্ছাকৃত। হারুন যে বাচ্চা দুটো জিনকে মেরেছে, তাদের মা বাবাও বলে, আমরা হারুনের মৃত্যুদণ্ড চাই, চাইলে তো মেরে ফেলতে পারতাম, কিন্তু আপনার বিচারের প্রতি আস্থা রয়েছে বলেই আমরা এটি করিনি, তাহলে আমাদের শৃঙ্খলা নষ্ট হয়। এখন সুষ্ঠু বিচার করেন। তখন ওই জিনের রাজা হুজুরকে বলে ওঠেন, হুজুর হারুন যে অপরাধ করেছে, আমাদের আইনে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এবং যারা মারা গিয়েছে তার বাবা মা সহ আমাদের জাতির সকলে চাইছে হারুনের মৃত্যুদণ্ড দেওয়া হোক, যেহেতু আইনেও সেটাই বলা আছে, কোনো ফাঁক ফোকর নাই এখানে। তখন হুজুর বলে ওঠেন, আমি আপনাদের আইনকে সম্মান করি, হারুন অনেক বড় অন্যায় করেছে সেটা মেনে নিলাম, কিন্তু হারুন তো একজন আলেম, সে মুসলিম ছাত্রদের শিক্ষক, সে একজন মাদ্রাসার হুজুর, সে না জেনে ভুলটা করে ফেলেছে, ক্ষমা মহত্বের লক্ষণ। এমন একজন হুজুরের মৃত্যুদণ্ড কার্যকর হলে সেটা হবে হৃদয় বিদারক, যেটা আমাদের সমাজে একটা কলঙ্ক বয়ে আনবে। আপনাদের সবার কাছে অনুরোধ, তার শাস্তি কমিয়ে মৃত্যুদণ্ডটা প্রত্যাহার করা যায় কিনা। তখন জিনের রাজা সেই নিহত বাচ্চা দুই জিনের মা বাবাকে বিষয়টা বলেন এবং বলেন, তোমরা কি চাও? তোমরা বললে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যেহেতু আইনে আছে, এখানে আমি ভিন্ন কিছু বলার সুযোগ নাই। আর যদি বলো অন্য শাস্তি, বা তোমরা যদি ক্ষমা করে দাও, এটা সম্পূর্ণ তোমাদের উপর ইখতিয়ার। যেহেতু এই হারুন মাওলানা ইসলাম ধর্মের একজন মাওলানা। তখন ওই যে দুই জিন যে মারা গিয়েছে, সেই দুই জিনের মা বাবা বলে, ঠিক আছে, ক্ষমা করব না, তবে তার মৃত্যুদণ্ড না দিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হোক। সে আমৃত্যু আমাদের কারাগারে থাকবে, কখনো সে বাড়ি ফিরতে পারবে না। তারপর সবার সামনে তার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তখন হুজুর বলেন, সে যখন মারা যাবে তার লাশটা যেন তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়, এতটুকু অধিকার তো তার পরিবারের রয়েছে। তখন ওই হিন্দু জিন রাজা তিনি কথা দেন, সে মারা গেলে তার লাশ তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। হুজুর ফিরে আসার সময় হারুন বলে ওঠে, হুজুর আমার পরিবারকে বলবেন আমার জন্য দোয়া করতে। এই জীবনে আর হয়তো দেখা হবে না, কিন্তু পরপারে যেন তাদের সাথে আমি একসাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করতে বলবেন। তখন হুজুর তাদের থেকে বিদায় নিয়ে তার জিনের কাঁধে হাত রেখে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড পরে দেখে তিনি তার উঠানে দাঁড়িয়ে আছেন। জিনের বিচার কার্যে কোনো বড় আলেম উপস্থিত ছিলেন, এটা ইতিহাসে বিরল একটি ঘটনা, যেটা ওই হিন্দু রাজা জিন তিনি এই সুযোগটি দিয়েছিলেন। কারণ তিনিও তো তার ধর্মের
একজন খুব ভালো পণ্ডিত, যেহেতু জিনদের রাজা, স্বাভাবিকভাবেই তারও তো একটা ক্ষমতা রয়েছে নিজস্ব কিছু বিচক্ষণতাটাকে কাজে লাগানোর। আর একজন ইসলাম ধর্মের হুজুরকে ভিন্ন ধর্মী জিনের রাজা যে সম্মান দেখিয়েছে, এটাও একমাত্র সম্ভব হয়েছে যে ওই হুজুর অনেক ভালো একজন মানুষ ছিলেন। এই কারণে সম্মানী মানুষ আসলে যে কোনো জগতেই সম্মান পায়, এটা আল্লাহ দিয়েছেন। যাই হোক, হুজুরের কথা শুনে হারুন বাবা অনেক কান্নাকাটি করেন এবং ছেলের আশা ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসেন। আসার সময় হুজুরকে ধন্যবাদ দিয়ে আসেন যে তার সন্তানকে উদ্ধারের জন্য হুজুর তার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন, এবং হুজুরের সাথে থাকা তার অনুগত জিনদেরকেও ধন্যবাদ দেন যে তারাও অনেক চেষ্টা করেছে। হুজুরও হারুন মৌলানার বাবার কাছে ক্ষমা চান এবং বলেন, আপনার ছেলেকে আপনার কাছে ফেরত দিতে পারলাম না, ক্ষমা করবেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করিনি, আল্লাহ সাক্ষী। রিক্ত সিক্ত মন নিয়ে হারুন মৌলানার বাবা বাড়িতে ফেরেন আর তার পরিবারের কাছে গোটা বিষয়টি খুলে বলেন। তখন থেকে তারা হারুন মৌলানার আশা ছেড়ে দেন। সেই 1980 সালের ঘটনা, আজ 2023 সাল। এই 43 বছরের বেশি সময়ও হারুন মৌলানার লাশ কিন্তু এখনো তার বাড়িতে আসেনি। সেই হুজুর বহু আগেই মারা গেছেন। 2002 সালে একবার একজন বড় হুজুরের মাধ্যমে হারুন মৌলানার পরিবার খবর নিয়েছিল, তখন জানা যায় হারুন মৌলানা বেঁচে আছেন। শেষ 2017 সালে একবার এক হুজুরের মাধ্যমে খবর নেওয়া হয়েছিল, তখন সেই হুজুর বলেছিল যে হারুন মৌলানা এখনো বেঁচে আছেন। হারুন মৌলানার স্ত্রী স্বামীর অপেক্ষায় থাকতে থাকতে মারা গিয়েছেন বছর 10 আগে। তার কথা তার ছেলে মেয়েদেরও মনে নেই, কারণ হারুন মৌলানা যখন হারিয়ে যায় তখন তার মেয়ের বয়স ছিল 6 মাস, আর তার যে ছেলে একটা, তার বয়স 3 বছর, আর একজনের বয়স ছিল 2 বছর। হারুন মৌলানার মা বাবাও মারা গেছে বহুদিন আগে। তার 2 ছেলে 1 মেয়ে ছোটবেলায় বাবাকে দেখেছে, কিন্তু চেহারা মনে নেই। কেমন আছে তাদের বাবা, বেঁচে আছে কিনা, মারা গেলে তার লাশ কি ফেরত পাবে কিনা, তার পরিবার এটাই চিন্তা করে। জিনের রাজ্য আমৃত্যু কারাদণ্ড পেয়ে এক রহস্যে ঘেরা ইতিহাস সৃষ্টি করে গেছেন হারুন মৌলানা। দাম্ভিকতা আর সামান্য ভুলে তাকে হতে হয়েছে পরিবার ছাড়া, হতে হয়েছে দেশ ছাড়া, হতে হয়েছে সমাজ ছাড়া, বরণ করে নিতে হয়েছে ভিন্ন রাজ্যের আমৃত্যু কারাদণ্ড। আজিজ ভাই ঘটনাটি বলে অনেক আফসোস করেছেন যে শ্বশুরকে তিনি দেখতে পারেননি। এমন ঘটনা ঘটবে সে পৃথিবীর কোনো মানুষই আসলে কল্পনা করতে পারে না। হারুন মৌলানার বাড়ি আমার গ্রাম থেকে 3টা গ্রাম পরে। আজিজ ভাই তার শ্বশুরের গ্রামের নামটি বলতে নিষেধ করেছেন, আর তার শ্বশুরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আমরা সবাই দোয়া করব এবং আশা করব হারুন মৌলানার জীবিত অবস্থায় তারা দেখতে না পারুক, লাশটি অন্তত তার পরিবারের কাছে যেন ফিরিয়ে দেয়া হয়। এভাবেই এক রহস্য হয়ে রয়ে গিয়েছেন হারুন মৌলানা। আর এমন হারুনেরা তৈরি করে রেখে যায় অনেক রহস্যের জাল। সব রহস্য তো আর উদ্ঘাটিত হয় না, কিছু রহস্য রহস্যই থেকে যায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনারা শুনলেন, কেমন লাগলো আপনাদের কাছে? মাসিক ভাইয়ের যতগুলো ঘটনা আমরা এখন পর্যন্ত শেয়ার করেছি, সবচেয়ে অন্য রকমের একটি ঘটনা ছিল এটা। আমরা বিভিন্ন সময়ে এরকম কাছাকাছি ঘটনা বলেছি, কিন্তু হারুন মৌলানার ঘটনা সত্যি এক ভিন্ন পরিবেশ সৃষ্টি করেছে, যেটার আসলেই অনেক অর্থবহ ব্যাপার রয়েছে। আসলেই তো প্রিয় লিসেনার্স, আপনারা খেয়াল করুন, জিনেরা মানুষের ক্ষতি করে, মানুষকে হত্যা করে, আমরা হুজুরের কাছে যাই, সেই জিনদের শাস্তি দেই। তাহলে আমরা যদি জিনের ক্ষতি করি, আমাদের দ্বারা ইচ্ছাকৃতভাবে যদি জিনের ক্ষতি হয়, তারা কি আমাদের বিচার করতে পারে না? অবশ্যই করতে পারে, এমনটাই হয়েছে। আর উনি একজন মাওলানা সাহেব ছিলেন, জিন সম্পর্কিত স্বাভাবিক জ্ঞান ওনার থাকার কথা। উনি রাতের বেলা এভাবে একটি বিড়াল এবং সাপ দেখার পরেও সেখানে অস্বাভাবিকতা তো অবশ্যই ছিল, এটা যে কোনো পাগলও শুনে বুঝতে পারবে। তারপরেও উনি কেন
ওই বিড়াল এবং সাপটিকে আঘাত করতে গেলেন। আঘাত করে ক্ষান্ত হননি, এটার মৃত্যু নিশ্চিত করেছেন তার ছাত্রদেরকে দিয়ে। এটা তো কোনোভাবেই কোনো সভ্য মানুষের কাজ নয়। উনি একজন মাওলানা সাহেব হয়ে এটা করতেই পারেন না। আর ওনার এই ভুলের কারণেই ওনার এই পরিণতি। আমরা দোয়া করব যে যেহেতু এখনো হারুন মৌলানার লাশ তার পরিবারের কাছে আসেনি, নিশ্চয়ই হারুন মৌলানাকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন। যদি কখনো সেই মৃত্যুবরণ করা দুই জিনের মা বাবার মনে দয়া হয়, তারা যদি তাকে ক্ষমা করে দেন, জীবিত অবস্থায় যদি হারুন মৌলানা ফেরত আসেন, তা হবে পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। আমরা চাইব সেই বিরল ঘটনাটি ঘটুক, তিনি তার পরিবারের কাছে ফেরত আসুক। তার স্ত্রী তো মারা গিয়েছেন, তার মা বাবা মারা গিয়েছেন, অন্তত তার যে 3 সন্তান তারা অন্তত তার পিতাকে জীবিত অবস্থায় একবার দেখুক, বাবা বলে ডাকুক, বাবার আদরটা পাক। সবাই আমরা দোয়া করব হারুন মৌলানার জন্য, আর নিজেরাও সতর্ক থাকব। এখন যে ঘটনাটি আমাদের যে রেমিটেন্স শ্রদ্ধা ভাই পাঠিয়েছেন, ওনার নাম আলী আরফান। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ পূর্বনগর গ্রামে। ওনার বাবার নাম চান মিয়া। সবাই তাকে চান মিয়া পাগলা বলে চিনতেন। অত্যন্ত সহজ সরল, সৎ, অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এই চান মিয়া। উনি টুকটাক ঝাড়ফুঁক করতেন। উনি এতটাই সৎ মানুষ ছিলেন যে আমাদেরকে এই যে আরফান ভাই জানিয়েছেন, মাঝে মাঝে ওনারা চক থেকে লেবু নিয়ে আসতেন। লেবু নিয়ে এসে যখন ওর মাকে দিতেন, ওনার মা সেটা কেটে যখন খাবারের সময় লেবুটা দিতেন, তখন কিন্তু এই আরফান ভাইয়ের বাবা উনি তার মাকে প্রশ্ন করতেন, লেবু পেলে কোথায়? আমি তো লেবু কিনি নাই। তখন ওনার মা বলতেন যে এই তোমার ছেলে নিয়ে আসছে। তখন আরফান ভাইকে বলতেন যে তুমি এটা কোত্থেকে নিয়ে আসছো? তখন উনি বলতেন যে এটা তো আসলে চকের থেকে নিয়ে আসছি, সোজা বাংলায় এটা হলো চুরি করা জিনিস। উনি কখনোই এই জিনিস খেতেন না জেনে শুনে। শুধু তাই না, ওনাকে কেউ চাইলেই যে এক কাপ চা খাওয়াবে এটাও সম্ভব ছিল না। ওনাকে চাইলে যে কেউ কোনো খাবার খাওয়াবে ডেকে, এটা অনেক কঠিন ছিল। জেনে বুঝে তারপর কারো কাছ থেকে কোনো জিনিস খেতেন, কেউ যদি তাকে আপ্যায়নের জন্য ডাকত। এমন একজন মানুষ ছিলেন। ঘটনাটি 1980 বা 81 সালের দিকে ঘটেছিল বলে অনুমান করা হয়। ঘটনাটি ওনার বাবা ওনাকে বলেছিলেন। ওনার বাবা 41 দিনের একটা সাধনায় বসেছিলেন। ওনাদের বর্তমান যে বাড়ি, এই বাড়ির ঠিক পেছন দিকে একটা তাল গাছ ছিল। ওই তাল গাছের ওখানে 3টা আইলের একটা সংযোগ স্থল ছিল। ওইখানে একটা জলচকিতে বসে কাজ করতে হবে, অর্থাৎ সাধনা করতে হবে। জলচকি বলতে টুলের মতো, বাট বেশ বড়, 4টা পা আছে কাঠের। এটার উপর বসে সাধনা করতে হবে। একটা তসবি, একটা বাটি, কিছু আগরবাতি, এগুলো নিয়ে উনি সাধনা শুরু করেছিলেন। রাতের নির্দিষ্ট সময় সাধনা করতেন, আর ওই জলচকি বা ওই জিনিসগুলো ওখানেই থাকতো। এভাবে করছিলেন। এর মধ্যে হয় কি, ওনাদের এক প্রতিবেশী যার নাম হচ্ছে দলিল, এই দলিল চাচার এক আত্মীয় থাকতেন বাগেরহাটে। ওই আত্মীয় এই দলিল চাচার বাড়িতে বেড়াতে এসেছেন। ওই আত্মীয় যিনি আসছেন, তার সাথে তার অল্প বয়স্কা মেয়েও আসছে। এই মেয়ের সাথে জিনের আসর আছে, বা জিনের সম্পর্ক আছে, বা জিন তাকে খুব বিরক্ত করে, এরকম একটা সমস্যা ছিল। ওই আত্মীয় যখন এই দলিল চাচাকে বলেন যে আমার মেয়ের সাথে তো এই ধরনের সমস্যা, অনেক হুজুর কবিরাজ দেখাইলাম, কিন্তু এই জিনটাকে হাজিরি করতে পারে না সহজে। বলে যে জিনের সমস্যা, কিন্তু এ তো হাজিরি হয় না, আর সমস্যার সমাধানও হয় না। এ কথা যখন ওই দলিল চাচা শুনেছেন, তখন উনি চিন্তা করলেন যে আরে, আমার বাড়ির পাশেই তো চান মিয়া ভাই আছে, তাকে গিয়ে বলি না, দেখি উনি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। এই দলিল চাচা গিয়ে
এই আরফান ভাইয়ের বাবা চান মিয়াকে অনুরোধ করছেন যে চান মিয়া ভাই, আমার এক আত্মীয় আসছে, তুমি একটু দেখো। এখন এই সাধনার মধ্যে, সাধনা শেষ না হওয়া পর্যন্ত কোনো রুগী দেখা যাবে না, এরকম একটা নিষেধাজ্ঞা ছিল। তো উনি তো কোনো রুগী দেখবেন না। এদিকে প্রতিবেশী মানুষ অনেক করে অনুনয় বিনয় করতে থাকে। আর আরফান ভাইয়ের বাবা চান মিয়ার চাচাতো ভাই, যার নাম হচ্ছে জাহাজ আলী, এই জাহাজ আলী উনিও টুকটাক কবিরাজি জানতেন। উনি এসে এই চান মিয়াকে অনুরোধ করেন যে ও চান মিয়া ভাই, আরে দেখো না, কিছু টাকা পয়সা তো কামাইতে পারবা। রাজি হয় না, রাজি হয় না। একটা পর্যায়ে দলিল চাচা আর এই জাহাজ আলী ওনার অনুরোধে রাজি হন আরফান ভাইয়ের বাবা, যে ঠিক আছে যাও, মেয়েটাকে নিয়ে আসো আমার কাছে। তো মেয়েটাকে নিয়ে আসা হয়। উনি তো অনেক দোয়া দুরুদ পড়ছেন, ওনার জানা যত বিদ্যা আছে সবকিছু প্রয়োগ করছেন, কিন্তু না, ওই মেয়ের মধ্যে কোনো রিয়াকশন দেখা যায় না। অর্থাৎ মেয়েটা স্বাভাবিক, জিন আর হাজির হয় না। বিভিন্ন দোয়া দুরুদ পড়তে পড়তে ঘেমে গেছেন। আর যে জাহাজ আলী যিনি, উনিও টুকটাক ঝাড়ফুঁক জানতেন, উনিও দোয়া দুরুদ পড়া শুরু করছেন, কিন্তু না, কোনোভাবেই জিন হাজির হচ্ছে না। একটা পর্যায়ে এই চান মিয়া সাহেব উনি তো প্রচন্ড রকমের বিরক্ত হন যে কোনোভাবেই হাজির করতে পারতেছি না। তখন এই জাহাজ আলীকে বললেন, এই জাহাজ আলী, যা তো, আমার জল চোখের উপরে আমার যে তসবিটা আছে না, আর একটা বাটি আছে, বাটির মধ্যে পানি আছে, এই পানি সহ বাটি আর তসবিটা নিয়ে আয় আমার কাছে। তো জাহাজ আলী উনি গিয়ে ওইটা নিয়ে আসছেন। নিয়ে আসার পর শুধু তসবিটা ওই পানির মধ্যে ভিজিয়েছেন, ভিজিয়ে ওই তসবিটা একটা ঝাড়া দিয়েছেন যেন তসবির সাথে লেগে থাকা পানি ওই মেয়েটার শরীরে ছিটকে যায়। যখনই এটা হয়েছে সাথে সাথে ওই মেয়ের ভিতরে ওই জিনটা চলে আসছে। এসেই বলতেছে যে চান মিয়া, তুই খুব ভালো মানুষ, তোর মুখের দিকে তাকায় আমি কিন্তু চলে যাচ্ছি, আমাকে কিন্তু কেউ সহজে হাজির করতে পারেনি, তুই পারলি, নিঃসন্দেহে তুই ভালো মানুষ, না হলে পারতি না। তোর মুখের দিকে তাকা, আমি এখনকার মতো চলে যাচ্ছি, তবে এই মেয়ের কাছ থেকে আমি পুরোপুরি যাব না, তবে ও আগের মতো স্বাভাবিক জীবনযাপন অনেকটাই করতে পারবে, এতটুকু কথা দিয়ে যাচ্ছি, তবে পুরোপুরিও ভালো হতে পারবে না, এটা সম্ভব হবে না। এই বলেই নাকি চলে যায়। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে এই উনি যে সাধনাটা করছিলেন, পুরোপুরি সাধনাটা শেষ করতে পারেন নাই, কোনো একটা কারণে, পারিবারিক কারণে হোক বা যে কোনো কারণেই হোক, উনি ওই সাধনাটা কমপ্লিট করতে পারেন নাই। ওই সাধনাটা যদি উনি কমপ্লিট করতে পারতেন তাহলে অনেক কিছু হাসিল করতে পারতেন বলে জানা যায়, যেটা আলী আরফান ভাই আমাদেরকে জানিয়েছেন। এরপর ওই যেই আত্মীয় বাগেরহাট থেকে এসেছিলেন আর কি এই দলিল চাচার বাড়িতে, ওই সময় তো চিঠির যুগ ছিল, উনি অনেক চিঠি পাঠিয়েছেন। এই চান মিয়া উনি যেন যান সেখানে গিয়ে রুগীটা দেখেন, কিন্তু ওই সময় বলে দিয়েছিলেন যে এই রুগীকে উনি আর দেখবেন না, এটা সম্ভব হবে না, উনি আর যান নাই। আর এই যে চান মিয়া, উনি এখন আর পৃথিবীতে নাই। 4 বছর হলো আলী আরফান ভাই সৌদি আরবে এসেছেন। সৌদি আরবে আসার 3 মাস পর ওনার বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আরফান ভাই বলেছেন যে ওনার বাবার স্মৃতি হিসাবে এই ঘটনাটি যেন আমরা অবশ্যই প্রচারের চেষ্টা করি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে লোভ, এই জিনিসটা থেকে আমরা কয়জন নিজেকে বিরত রাখতে পারি? সহজ সরল জীবনযাপনে আমরা কয়জন অভ্যস্ত? সবসময় আমাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা কাজ করে, যার মধ্যে সম্পদ অর্জনের সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে, সেই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রেখে সাদা সিধাভাবে জীবনযাপন করা, সহজ সরল পথে চলা, লোভকে সংবরণ করা, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা সাধনার কাজ। স্থানীয় লোকজন চান মিয়াকে চান মিয়া পাগলা বলে চেনেন,
ওই এলাকায় এখনো অনেক মানুষ রয়েছেন যারা চান মিয়া পাগলা তার নাম শুনলেই তার সম্পর্কে অনেক পজিটিভ কথা বলবেন, তার সম্পর্কে অনেক ভালো জানেন, এমনটাই জানিয়েছেন আলী আরফান ভাই। ঘটনাটি পাবনা জেলার আমিনপুর থানার গোপীপুর গ্রামের। আর ঘটনা যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে রইস প্রামাণিক। সম্পর্কে তিনি এই আসলাম ভাইয়ের কাকা হন। তো রইস কাকা বয়সে ওনার থেকে 7-8 বছরের বড়। তিনি পেশায় একজন পশু চিকিৎসক। গোপীপুর বাজারে তার নিজস্ব দোকান রয়েছে। এবার মূল ঘটনায় আসি। 2022 সালের জুলাই মাসের কোনো এক গরমের রাতে রইস কাকাদের বাড়ির ছাদে বসে সবাই মিলে ওনারা তাস খেলছিলেন। সঙ্গে রইস কাকার ছোট ভাই এবং এই আসলাম ভাইয়ের ভাগ্নে সিয়াম। তো সেখানে আসলাম ভাই ছিলেন। তো তাস খেলার মধ্যে সিয়াম ভূতের ঘটনা শুনতে চাইল। তখন রইস কাকা একটা ঘটনা বলতে শুরু করলেন। আসলাম ভাই আর সিয়াম তো মহা খুশি। তো রইস কাকা যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই আমরা এখন বলতে যাচ্ছি। 2012 সালের ডিসেম্বরের কোনো একটা দিন, আমার ঠিক মনে নাই কোন দিনটা। সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় আমাদের পাশের গ্রামের কবির নামে একটা ছেলে আমার দোকানে আসে। কবিরের ছোট একটা গরুর ফার্ম ছিল, তাই সে মাঝে মধ্যেই আমার দোকান থেকে ওষুধ নিয়ে যায় এবং মাঝে মাঝে তার বাড়িতে গিয়ে আমি তার গরু অসুস্থ হলে চিকিৎসা দিয়ে আসি। সেদিন সকালে দোকানে এসে কবির জানালো তার একটা গাভী নাকি 2 দিন ধরে কিছুই খাচ্ছে না, পেট ফুলে আছে। আমি তাকে ওষুধ দিলাম এবং কি হয় না হয় পরে জানাতে বললাম। কবির আমাকে অনুরোধ করলো যে তার বাড়িতে গিয়ে গাভীর জন্য চিকিৎসা করি আমি। কিন্তু কোনো এক কারণে, কি কারণে যাইনি আমার ঠিক মনে নাই, কোনো ব্যস্ততা ছিল হয়তো। তো আমি না গিয়ে শুধু ঔষধ দিয়ে বললাম তোমার গাভীর পেটে গ্যাস জমেছে, এটা খাওয়াও, ইনশাল্লাহ কমে যাবে। তো কবির চলে গেল। সেই সময় সেদিন সন্ধ্যায় বাসায় ফিরলাম, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ গভীর রাতে আমার বাড়ির গেটে জোরে জোরে কড়া নাড়ার শব্দ। আমার বউ তো ভয় পেতে লাগলো, কি ব্যাপার এত রাত্রে এইভাবে কড়া না রেখে। আমার আব্বা ঘর থেকে বারান্দায় এসে জিজ্ঞেস করলো এই কে। গেটের বাইরে থেকে উত্তর এলো কাকা আমি কবির, রইস ভাই বাড়িতে আছে নাকি? তখন আমি চিনতে পেরে ঘর থেকে বের হয়ে গেট খুললাম, দেখলাম কবির বাইরে দাঁড়িয়ে আছে। কবির বলল আমার গাভীর অবস্থা খুবই খারাপ, তুমি আমার সাথে একটু গেলে খুবই ভালো হতো ভাই। কি আর করার, যেহেতু ওই সময় যেতে পারিনি, নিজের কাছেও খারাপ লাগছিল যে ওই সময় যদি যেতাম তাহলে হয়তো বা অবস্থার কিছুটা উন্নতি হতো ইনশাল্লাহ। এখন যেহেতু এই সমস্যায় পড়ে সে চলে এসেছে, এখন তো থাকা যায় না বাড়িতে। তো কবিরকে বললাম ভাই তুমি ভিতরে আসো, আমি রেডি হয়ে নেই। কবির বলল আমি গেটের বাইরেই দাঁড়াই, তুমি রেডি হয়ে আসো। তো আমি গেলাম রুমে। রেডি হয়ে আসার সময় দেখি ঘড়িতে তখন রাত 1:30টার মতো বাজে। যাই হোক, ব্যাগ হাতে নিয়ে, ব্যাগের মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, চিকিৎসা সরঞ্জামাদি আর কি, আর একটা টর্চ লাইট নিয়ে বাইরে গিয়ে দেখলাম কবির দাঁড়িয়ে আছে। আমি বললাম চলো। সেও হাঁটা শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম যে সকালে দেওয়া কি ওষুধটা তুমি খাওয়াও নাই? সে মাথা নেড়ে ছোট্ট করে উত্তর দিল হ্যাঁ। ডিসেম্বর মাস, শীতের সময়, নিস্তব্ধ শীতের রাত, চারিদিকে কুয়াশা, গা হিম হয়ে আসছিল। আমি জ্যাকেটের উপর শালের চাদরও পরেছিলাম, তবুও যেন শীত মানতেই চায় না। অথচ কবিরকে দেখলাম হাফ হাতা শার্ট আর লুঙ্গি পরে দিব্যি হেঁটে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে কবির তোমার শীত লাগে না? তখন সে উত্তর দিল লাগে, কিন্তু গাভীর চিন্তা এসব কিছু মনে হচ্ছে না। দুজনে হাঁটছিলাম। কবির আমার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে হাঁটছিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক, অসংখ্য জোনাকি, নিদারুণ স্তব্ধতা, হালকা কুয়াশা, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। কিছুটা ভয়ও লাগছিল আমার। কিছুক্ষণ পর বাজারে চলে আসলাম। কবির বলল মেইন রোড দিয়ে না গিয়ে কালভার্টের কাছ দিয়ে সাঁকো পার হয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে নাকি। আমিও রাজি হয়ে গেলাম। কালভার্টের কাছেও চলে আসলাম। চারিদিকে শুধু ফসলি জমি। লোকমুখে শুনেছি জায়গাটিতে অনেক ভয়ানক ঘটনা ঘটেছে। আমি কবিরকে বললাম
আমার সাথে সাথে হেঁটে যেতে, কিন্তু সে আমার কথায় কান্না দিয়ে নিজের মতো করে আমার সামনে হাঁটা শুরু করে দিল। হঠাৎ খেয়াল করলাম একটা সাদা বিড়াল মুখে একটা কবুতরের বাচ্চা নিয়ে আমার সামনে দিয়ে দৌড়তে চলে গেল। রাতের বেলা হঠাৎ সামনে এরকম দৃশ্য দেখে ভয়ে গলা শুকিয়ে গেল। যদিও দৃশ্যটা স্বাভাবিকই বলা চলে, কিন্তু হঠাৎ করে সামনে দেখেছি, কারো ভয় পাওয়াটাই স্বাভাবিক, তাই না? হঠাৎ সামনে থেকে কবির বলে ওঠে, অনেক দেরি হয়ে গেল। আমি পেছন থেকে বললাম, হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো। সাঁকোর কাছে আসলাম, ছোট একটা খালের উপর বাঁশ দিয়ে বানানো সাঁকো। কবির বলল, তুমি আগে সাঁকোতে উঠে পার হও, সাঁকো অনেক নড়বড়ে, একজন একজন করে পার হই। আমি দেখলাম হ্যাঁ, সাঁকোটা নড়বড়েই, ঠিক আছে, একজন একজন করে যাওয়াটাই নিরাপদ। আমি সাঁকোতে উঠে যেতে শুরু করলাম। পেছনে তাকিয়ে দেখি কবির সাঁকোর অপর পারে দাঁড়িয়ে আছে। যখনই সাঁকোর মাঝ বরাবর পৌঁছেছি, হঠাৎ করে চোখ যায় সাঁকোর নিচে কচুরিপানার উপর। মনে হলো সাদা একটা কিছু কচুরিপানার উপর ভাসছে। হাতে থাকা টর্চ লাইটের আলোয় দেখলাম বিশাল দেহের একটা গাভী মোড়ে ভেসে আছে। গাভীর চোখগুলো খোলা, মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে এটা দেখে বেশ ভয় পেয়ে যাই। পিছনে ঘুরে দেখি কবির অপর পাশে আছে কিনা। দেখলাম কবির ঠায় সাঁকোর অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে এ পাশে এসে পৌঁছেছি। তারপর কবিরও সাঁকো পার হয়ে চলে আসে। এখান থেকে সামনে একটা ফসলি জমি, জমির অপর প্রান্তে কবিরদের বাড়ি। দুজনে জমির মধ্যে দিয়ে হাঁটছি। হঠাৎ দেখি একটা গাভী আমাদের থেকে 10 হাত দূরে ঘাস খাচ্ছে। তারপর ভাবলাম যে এত রাত্রে গরু এখানে কি করে? এত রাত্রে তো কারো গরু থাকার কথা না বাইরে। টর্চটা ধরতেই আমার কাছে মনে হলো সেই কচুরিপানার উপরে দেখা সেই গাভীটাই কি এটা? আমার কাছে মনে হচ্ছিল সেই গাভীটাই। তারপরও সাদা বর্ণের গাভী তো থাকতেই পারে অনেক, কিন্তু টর্চ পড়তেই গাভীটা আমার দিকে তাকায়। দেখতে পেলাম তার চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, চোখে কোনো মনি নেই, যেন ক্রোধ আর আক্রোশ নিয়ে তাকিয়ে আছে। কবিরকে ডাক দিলাম, কিন্তু এ সময় আশেপাশে তাকে আমি দেখতে পেলাম না। নির্জন একটা মাঠে আমি একা দাঁড়িয়ে, মাথায় কাজ করছে না কিছুই। কিছুক্ষণ পর আবার গাভীটা যেখানে ছিল সেখানে টর্চ লাইট ধরলাম, দেখি গাভীটাও নেই। নিরুপায় হয়ে দোয়া দুরুদ যা পারি পড়তে শুরু করলাম আর কবিরকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও না পেয়ে আমি তার বাড়ির দিকে হাঁটা শুরু করি। খেয়াল করলাম ওই শীতের রাতেও আমি দরদর করে ঘামছি। হঠাৎ শুনতে পেলাম পেছন থেকে কে যেন বলছে, অনেক দেরি হয়ে গেছে। তাকিয়ে দেখি কবির দাঁড়িয়ে আছে, তার হাতে সেই গাভীর দড়ি ধরা আর পাশেই গাভীটা দাঁড়ানো। আমি কবিরকে কিছু জিজ্ঞেস করতে যাব, এমন সময় দেখতে পাই যে কবির ক্রোধে ফুলছে। তার উচ্চতা আগের থেকে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এবার খেয়াল করলাম কবিরের চোখেও কোনো মনি নেই, কারণ আমি টর্চ লাইট ধরেছিলাম ওর দিকে। তখন মনে হয়েছিল, কি করব বুঝতে পারছিলাম না তখন। ক্রমশই কবিরের চেহারা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। মনে হচ্ছিল তার মুখ আগুনে ঝলসে গেছে, থুতনির কাছ দিয়ে বের হয়ে আসছে তার দাঁত। আবারও সে বলে উঠল, অনেক দেরি হয়ে গেছে। আমি কিছু না বুঝেই দৌড়াতে শুরু করি। সেখান থেকে কবিরদের বাড়ি মাত্র 2 মিনিটের পথ, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছি, কিছুতেই জমির বাইরে যেতে পারছি না। এভাবে কতক্ষণ দৌড়েছি মনে নেই। একটা সময় দেখতে পাই কবিরদের বাড়ির সামনে পুকুর পাড় দিয়ে এক মুরব্বি টুপি মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে। ধরে যেন প্রাণ ফিরে পেলাম। আমি তাকে ডাক দিলাম, সে দাঁড়িয়ে গেল। আমি তাকে বললাম যে, ভাই খুব বিপদে পড়েছি, আমাকে সাহায্য করুন। তিনি আমার দিকে পেছন ফিরে তাকাতেই দেখতে পেলাম সেই আগুনের ঝলসে যাওয়া চেহারা, মুখে একটা শয়তানি হাসি। আমাকে দেখে সেও বলল, অনেক দেরি হয়ে গেছে।
বলেই সে এক অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি আল্লাহর কাছে শুধু দোয়া করছিলাম যাতে এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। 7-5 না ভেবে আমি আবার আমার বাড়ির দিকে দৌড়াতে থাকি। পেছন থেকে অনেক জোরে জোরে শব্দ ভেসে আসছে। অনেক দেরি হয়ে গেছে। আমি এসব কানে না দিয়ে দৌড়ে সাঁকোর কাছে চলে আসি। তাড়াতাড়ি সাঁকো পার হওয়ার চেষ্টা করছিলাম। সাঁকোর মাঝ বরাবর যেতেই দেখি সেই গরুটা সেখানেই কচুরিপানার মধ্যে মরে পড়ে আছে। চোখগুলো খোলা ছিল, আর এবার দেখলাম যে গরুর চোখে কোনো মণি নেই। আল্লাহর নাম করে সাঁকো পার হই, মনে হচ্ছিল এখনই আমি সাঁকোর নিচে পড়ে যাব। পা কাঁপছিল সাঁকো পার হতে গিয়ে। এক বাঁশের একটা সাঁকো ছিল, একটু পা কাঁপাকাপি করে নিচে পড়ে গেলেই কচুরিপানার মধ্যে পড়ে যেতে হবে। সাঁকো পার হয়ে সই সালামতে কালভার্টের কাছে আসি। দেখতে পাই আগের দেখা সেই বিড়াল একটা শালিক পাখি শিকার করে আমার সামনে দিয়ে হেঁটে গেল। আমার ভয়ে জ্ঞান হারানোর উপক্রম। এই বিড়ালটি একবার কবুতরের বাচ্চা, একবার শালিক পাখির বাচ্চা বা শালিক পাখি নিয়ে কেন আমার একবার যাওয়ার সময় আবার ফেরার সময় পথ পার হয়ে গেল, এটি আমার বোধগম্য হলো না। দৌড়ে বাজারে এসে চৌমাথা মোড়ে দাঁড়াই। চারপাশের জন্য জনমানবহীন এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছে। শুধু বাজারের দোকানগুলোর সামনে একটা করে লাইট জ্বলছে। আমি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচি আর ভাবতে থাকি, যাক এবারের মতো হয়তো আল্লাহ বাঁচিয়ে দিলেন। কিন্তু না, ঘটনা তখনও শেষ হয়নি। আমি সেখান থেকে বাড়ির পথে রওনা হই। কেন জানি মনে হলো আমার পেছনে কেউ আসছে। দোয়া পড়তে পড়তে সামনে এগোতে থাকি। হঠাৎ দেখি রাস্তার পাশে একটা লোক, গায়ে ময়লা, চুলগুলো বেশ বড় আর বেশ উস্কো খুস্কো, মনে হয় গোসল করে না অনেকদিন ধরে। পরনে ময়লা একটা লুঙ্গি, রাস্তার পাশে মাথার নিচে ইট দিয়ে শুয়ে আছে। তো মাথার নিচে ইট দিয়ে শুয়ে আছে, তো এটা দেখে মনে হলো যে এটা পাগল ছাড়া আর কেউ না। আমি তাকে অতিক্রম করছি, এমন সময় শুনতে পেলাম কে যেন বলে উঠল, কবির, অনেক দেরি হয়ে গেছে। আমি পেছনে তাকিয়ে দেখি শুয়ে থাকা লোকটি আর নেই। টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে খুঁজতে থাকি। হঠাৎ করে চোখ পড়ে চার মাথা মোড়ের উপর। দেখতে পেলাম সেই গাভী আর কবির আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর বিকট এক করুণ চিৎকার করে চারপাশটা ভারী করে তুলেছে। আমি এটা দেখে দৌড়াতে শুরু করি। কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারি আমার পেছনে গরুর খুরের শব্দ। তাকিয়ে দেখি সেই গাভী আর কবির আমার পিছনে দৌড়াচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে আমার বাড়ির পেছনের বাগানের সামনে জ্ঞান হারিয়ে ফেলি। সকালবেলা নিজেকে আমার বিছানায় আবিষ্কার করি। চোখ খুলে দেখতে পাই আমাকে আমার স্ত্রী, মা আরো অনেকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করছে কাল রাতে কি হয়েছিল। সবাইকে সবিস্তারে ঘটনা খুলে বলি। সেদিন থেকে টানা 4 দিন জ্বর এবং শরীর খুব মারাত্মকভাবে দুর্বল ছিল। আমি শুকিয়ে যেতে থাকি। তারপর আমার বাবা আমাদের পাশের গ্রামের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। তিনি আমাকে ঝাড়ফুঁক করেন, পানি পড়া দেন, কিন্তু 5 দিনেও জ্বর না কমায় আমাদের ইউনিয়নের খানকা শরীফের হুজুর এসে বললেন যে খুব খারাপ একটা পিশাচের নজর লেগেছে। হুজুর আমার শরীর বন্ধ করে বলেন, 4 মাথা মোড়ের উপর একটা আস্ত মুরগির মাংস, একটা গরুর গোটা দুধ, মানে একবার দহন করলে যতটুকু দুধ হয়, ভোর রাতে অর্থাৎ আজানের আগে রেখে আসতে হবে। কাজটি করতে হবে আমার রক্তের সম্পর্কের একজনকে। হুজুরের কথা শুনে আমার আব্বা রাজি হন। হুজুর জিজ্ঞেস করেছিলেন যে এটি কেন দিতে হবে। বলেছিলেন যে একজন ভালো জিন, সে হাদিয়া হিসাবে এটা চেয়েছে যে ওই পিশাচ জিনকে বুঝিয়ে ওর থেকে দূরে সরিয়ে দেবে। তো মূলত এই কারণেই হুজুরের কথা শুনে আমার আব্বা রাজি হন। হুজুর তাকে বলে দেন যে দুধ আর মুরগির মাংস দিয়ে চলে আসার সময় পেছনে যাই হোক না কেন বা যেই ডাকুক না কেন তাকাবেন না কিন্তু। তো সেই মোতাবেক আব্বা দিয়ে আসার সময় পেছনে অনেক পরিচিত কণ্ঠস্বর তাকে ডাকলে আব্বা পেছনে ফিরে তাকাননি। আল্লাহর অশেষ রহমতে 2 দিন পর আমি পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাই। কিছুদিন পর কবিরের সাথে দেখা হলে জানতে পারি যে সেদিন রাতে কিন্তু সে আমার বাড়িতে যায়নি, তবে তার অসুস্থ গাভীটি মারা গেছে। তার গাভীটির রঙও নাকি সাদা ছিল।
রইস কাকা যখন ঘটনা বলছিলেন তখন বারবার ঢোক গিলছিলেন। ঘটনার যে সত্যতা এটা যাচাই করার জন্য আমি রইস কাকার আব্বাকেও জিজ্ঞেস করেছিলাম, তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা।